তোর বাপে তোরে একটা বদ্ধ পাগলের সাথে বিয়া দিব, তুই পালায় যা মা। আমি মা হইয়া কেমনে তোরে একটা পাগলের সাথে বিয়া দিমু তুই বল? জানি তুই আমারে পছন্দ করস না, আমি তোর নিজের মা না বইলা, আমি তোর বাপের বিয়া করা দ্বিতীয় বউ বইলা। চইলা যা তুই শায়লা, চইলা যা। এমনি কইরা বিয়া কইরা নিজের স্বপ্ন শেষ করিস না। তোর বাপে এখন বাড়ি নাই, আমি তোর কাপড় গয়না আর টাকা পয়সা দিতাছি, তুই চইলা যা। সাথে আমার প্যাডের মাইয়াডারেও নিয়ে যা, ওই জানোয়ার তোর ঋণ শোধ করতে পারে নাই, এখন বাধ্য করছে চেয়ারম্যান তোর বাপরে তার পাগল ছেলের সাথে তার মাইয়ার বিয়ে দিতে হইব, তাও আবার আজকাই। তুই চইলা যা, তুই গেলে আমার মেয়ের উপরে ও নজর দিবার পারে, তাই আমার মাইয়াডারেও নিয়ে যা তুই শায়লা। নিজের মা মারা যাবার পরেই শায়লার বাবা এই চ্যামেলি নামের মেয়েটাকে বিয়ে করে আনছে। কখনো তাকে মা বলে ডাকা হয়নি। এমন নয় যে মহিলা তাকে দেখতে পারে না, সে তার গর্ভের মেয়ে সাফিয়াকে যেমন ভালোবাসেন তেমনই শায়লাকেও বড় মেয়ের চোখে দেখেন। কিন্তু শায়লা তার 8 বছর বয়স থাকাকালীন নিজের মাকে হারিয়ে আর কখনো কাউকে মা বলেনি। চ্যামেলি যথেষ্ট দায়িত্ববান মহিলা, শায়লার প্রত্যেক বিষয়ে খেয়াল রাখেন, তিনি রাখছেনও। শায়লা 12 বছরের মেয়ে নয়, 21 বছর চলছে তার। গ্রামের কলেজে পড়ছে, আর মাত্র 3 মাস পরেই এইচএসসি দিবে। তাকে বুঝতে হবে না যে সে একটা পাগলকে বিয়ে না করুক, নিজের ভালো সে যথেষ্ট বুঝতে শিখেছে। অন্তর্মুখী স্বভাবের মেয়ে সে, কারো সাথে গল্প গুজবে তাকে একদম বেশি একটা দেখা যায় না, একা থাকতেই অতিরিক্ত ভালোবাসে। তার বাবা শাহিন গ্রামের চেয়ারম্যান ইকবাল হোসেনের থেকে 2 লাখ টাকা ধার নিয়েছিলেন, প্রায় বছর হয়ে যায়। তিনি বলেছিলেন 6 মাস পরেই টাকা ফেরত দিয়ে দিবেন, কিন্তু পারেননি। সময় চেয়েছিলেন 1 বছর, চেয়ারম্যান সাহেব তাও সময় দিয়েছিলেন, তবুও তার বাবা পারেননি। এর মাঝেই আরও এক ব্যবসায়ী হতে তিনি আরও 4 লাখ টাকা ধার নিয়েছেন। কিভাবে এত টাকা শোধ করবেন বুঝতে পারছেন না তিনি। চেয়ারম্যানের কাছে গিয়ে শাহিন নিজেই প্রস্তাব রাখলেন, সাহেব, আমার পক্ষে টাকা ফিরিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না। এর মাঝে আমার আরও অনেক টাকা ধার নেওয়া হয়ে গেছে। আপনি সুযোগ দিলে সে আমাকে সুযোগ দিতে চাচ্ছে না, আমি কি করব? তার থেকে যদি ভালো হয় আমার মেয়েকে আপনার 5 বছর ধরে পাগল হয়ে যাওয়া ছেলেটির সাথে বিয়ে করে নিতেন। এমনিতেও আপনার ছেলের বয়স হয়ে গেছে, বিয়ের এরকম একটা ছেলের সাথে কেউ তার মেয়ে দিতে চাইবে না। সেখানে আমার মেয়ে যথেষ্ট সুন্দরী শিক্ষিতা একটা মেয়ে, আপনি গিয়ে তাকে দেখেও আসতে পারেন। চেয়ারম্যান সাহেব কথাটা ভাবলেন। হ্যাঁ, 5 বছর আগে অপর দলের চেয়ারম্যানের সাথে ঝগড়া লেগে মারামারি হয়, সেখানেই মাথায় আঘাত পেয়ে ব্রেন ইনজুরি হয়ে যায় তার ছেলের। ধীরে ধীরে উন্মাদ হয়ে যায়, চিকিৎসা করেও স্বাভাবিক হতে পারেনি। গ্রামের সকলেই জানে তার ছেলে পাগল হয়ে গেছে। প্রথমে বিষয়টা চাপা রাখলেও পরে আর সম্ভব হয়নি। এরকম একটা ছেলেকে বিয়ে করাতে পারলে মন্দ হয় না, ওকে দেখে শুনে রাখার জন্য একটা মানুষ দরকার। তিনি রাজি হয়ে গেলেন। শাহিনের সমস্ত টাকা দিয়ে দিলেন ঋণ পরিশোধ করতে। আজকেই কাজী সহ তারা আসবে বিকেলে। শায়লা নিজের রুমে ছিল, চ্যামেলি সব বলেও বুঝাতে পারলেন না শায়লাকে। শায়লা বলে দিয়েছে তার বাবাকে, সে যা চায় তাই হবে, যাকে বিয়ে করতে বলা হবে তাকেই বিয়ে করবে। তা না হলে যে বাবাকে কঠিন শাস্তি পেতে হবে ওই ব্যবসায়ী হতে। চেয়ারম্যানের এখানে কোনো দোষ দেয়া চলে না। যেখানে বর্তমান সময়ে বাবাদের মেয়েকে টাকা দিয়ে বিয়ে দিতে হয়, সেখানে উল্টো চেয়ারম্যান মেয়ের বাবাকে টাকা দিয়ে ছেলের বউ নিয়ে যাচ্ছেন। অবশ্য তিনিও এরকম করতেন না যদি না তার ছেলে পাগল হতো। উচ্চশিক্ষিত ছেলে হয়েও আজ গরিব ঘরের একটা মেয়েকে বিয়ে করতে আপত্তি নেই তাদের। ফ্যামিলি চলে যেতেই সাফিয়া এলো শায়লার কাছে। তার হাতে রয়েছে 3টা ব্যাগ, তার ভেতরে রয়েছে লাল টুকটুকে শাড়ি, গহনা ইত্যাদি। ব্যাগগুলি বিছানায় রেখে সাফিয়া 2 হাতে জড়িয়ে ধরে শায়লাকে। উচ্চ আওয়াজে কান্না করে দেয় সাফিয়া। শায়লার চোখেও অশ্রু ঝরে পড়ে। নিজের হাত দিয়ে সে সাফিয়াকে কাছে টেনে নেয়, মাথায় হাত বুলিয়ে ওকে সান্ত্বনা দিয়ে বলে, এভাবে কাঁদছিস কেন তুই? আমি কি মরে যাচ্ছি? বিয়ে তো সব মেয়েকেই একদিন করতে হয়, আমাকেও করতে হতো। এই বিয়ে না করলে তো অন্য একটা ছেলেকে বিয়ে করতেই হতো। তবে কেন শুধু শুধু পালিয়ে যাব বল? আব্বুকে দেখতে হবে না আমাদের? আমাদের তো ভাই নেই, আমাদের তো 2 বোনকে বাবা মায়ের পাশে দাঁড়াতে হবে, তাই না? তাই বলে তুমি একটা পাগল ছেলেকে বিয়ে করবে? শায়লা 13 বছরের সাফিয়ার দিকে তাকায়। মেয়েটার অল্প বয়স হলেও ভাবতে হচ্ছে তাকে, তার বোন কেন একটা পাগল ছেলেকে বিয়ে করবে। পাগল তো কি হয়েছে? আমরা সবাই চাই আমাদের কেউ পাগলের মতো ভালোবাসুক,
পাগলের মতো আমাদের নিয়ে ভাবুক, চিন্তা করুক, পাশে থাকুক, চাই না? আমাকে উল্টাপাল্টা যুক্তি দেখিও না আপু। জানি তুমি যাই হয়ে যাক, বাবার কিছু হোক, তুমি তা চাও না। যেখানে বাবার ভালো হবে তুমি সেখানেই পড়ে রইবে। এই নাও, সব দেওয়া আছে, এখানে সাজুগুজু করে রেডি হয়ে নাও। ওরা উঠানে বসে আছে, একটু পরেই বিয়ে হবে। আচ্ছা। হবু দুলাভাইও এসেছে আপু। তার 2 হাতে পায়ে শিকল বেঁধে নিয়ে বসে আছে ওনার ছোট ভাই। কেন আপু, চেয়ারম্যান কি পারে না তার ছোট সুস্থ ছেলের সাথে তোমার বিয়েটা দিতে? দুর্বলতার সুযোগ কেউ কেন ছেড়ে দেবে সাফিয়া? আমি শাড়ি পরে আসছি, আমার সাজতে ইচ্ছে করছে না। তুই আমাকে যা পারিস সাজিয়ে দিস, বস এখানে। আচ্ছা। বউ আর বরকে পাশাপাশি বসানো হয়েছে। এতক্ষণ শক্ত হয়ে থাকতে পারলেও এই মুহূর্তে এসে প্রচণ্ড কান্না পাচ্ছে শায়লার। শায়লা কবুল বললেও তার হবু বর আদ্র সাহেব কিছুতেই মুখ খুলছে না, কথাও বলছে না, চুপচাপ বসে রয়েছে আর তাকিয়ে আছে লাল শাড়ি পরিহিত শায়লার দিকে অবাক চোখে, যেন এরকম কিছু সে কখনোই দেখে নাই। কাজী সাহেব বারবার আদ্রকে কবুল বলতে বলছেন, কিন্তু আদ্র মুখটাই খুলছে না, বলবে কিভাবে? অতঃপর ইকবাল সাহেব এসে দাঁড়ালেন ছেলের সামনে। হুট করে শক্ত এক চর বসালেন ছেলের গালে। সাথে সাথে আদ্রর ঠোঁট ফেটে সেখান থেকে রক্ত ঝরতে শুরু করে দিয়েছে। আদ্রর পাশে বসে থাকা তার ছোট ভাই আরিফ বড় ভাইয়ের মুখের দিকে তাকিয়ে চোখ টলমল করে আবারও ভাইকে বলল, ভাইয়া কবুল বল। আদ্র একবার ভাইয়ের দিকে তাকিয়ে পরপর বাবার দিকে তাকিয়েই কবুল বলে ফেলল। তবুও একবার দুইবার নয়, পরপর 10-11 বার বলেছে। বুঝতে পারল আবারও শায়লা সত্য এক উন্মাদ পাগলকে বিয়ে করে ফেলল। দোতলা সাদা রঙের বাড়িটা দেখে এই গ্রামের সবাই বলতে বাধ্য, চেয়ারম্যান সাহেব বেশ টাকা খুইয়েই বাড়ি বানিয়েছে, যা দেখতেও চাঞ্চল্যকর। দেখতে হবে না, তার বড় ছেলে নিজে ডিজাইন করেছে এই বাসার। ওরকম মেধাবী একটা ছেলে আজকে এই অবস্থায় আছে ভাবা যায়। সময় মানুষকে কোথায় থেকে কোথায় নিয়ে যায়। বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে শায়লা, পাশেই সাফিয়া সহ আরিফ আর আদ্র দাঁড়িয়ে। আদ্রর হাতের শিকলের এক প্রান্ত এখনো আরিফের হাতেই রয়ে গেছে। আদ্রর মুখ দেখেই বোঝা যাচ্ছে সে খুব বিরক্ত এখানে দাঁড়িয়ে থাকায়। তার মা আদিবা খাতুন দরজার সামনে থেকে ছেলে আর ছেলের বউকে বরণ করে নিলেন। ভিতরে বেশ সুন্দর, প্রতিটা জিনিসই গোছানো। বাইরে থেকে যেমন সুন্দর, ভেতরেও তেমন চাকচিক্য সুন্দর পরিবেশ। নিচতলার ফাঁকা রুম জুড়ে সোফা, বিছানার সামনেই দেয়ালে বেশ বড় সাইজের মনিটর লাগানো, নানা রকম টপ দিয়ে সাজানো চতুর্দিকটা। সোফায় বসিয়ে রেখে আদ্রর মা শায়লার পাশেই বসলেন। শায়লার হাত ধরে পরপর 2টো চুমু বসালেন শায়লার কপালে। কান্না মাখা সুরে বলতে লাগলেন, আমার ছেলের বিষয় নিয়ে তোমার কাছে কিছুই লুকিয়ে রাখতে চাইছিলাম না, তাই আগেই সব জানিয়ে দিয়েছিলাম আমরা। আমার ছেলে যথেষ্ট শিক্ষিত একজন ছেলে, যেমন দেখতে তেমন কর্মেও। কিন্তু হুট করেই সেদিন বিকালে খবর এলো নির্বাচনে পরাজয় না মানতে পেরে তোমার শ্বশুরের বিপক্ষে থাকা দলের ছেলেরা আমাদের সাথে মারামারি লাগিয়েছে। ছেলেটা মাত্র নির্বাচনে 10 দিন আগে এসেছিল গ্রামে। এসবেও কিছুই তেমন একটা বুঝতো না, বুঝতে চাইতো না। ওরা 2 ভাই বাবার মতো পথ চাই নাই, তাই তো লেখাপড়ার দিকে ছুটেছে। ইঞ্জিনিয়ার পেশায় মাত্রই ও জড়িয়েছিল, কিন্তু রাতেই খবর এলো ছেলের মাথা থেকে প্রচুর রক্ত ঝরছে। এগিয়ে গেলাম, গিয়ে দেখলাম অচেতন ছেলেটা আমার পড়ে রয়েছে মাঠের এক পাশে। রক্ত দিয়ে জায়গাটা লাল হয়ে আছে আশেপাশে। দ্রুত হাসপাতালে নেওয়া হলো। এখানকার সবাই ওর চিকিৎসা করতে পারলো না। হালকা ব্যান্ডেজ করে চলে গেলাম শহরে। সেখানেই 1 মাস চিকিৎসা চলল। পরে জানতে পারলাম আমার ছেলের ব্রেনে আঘাত পেয়েছে। এরপর চিকিৎসা করতেই থাকলাম। এর মাঝে দেশের বাইরেও নিয়ে যাওয়া হলো, কিন্তু লাভ সম্পূর্ণ পেলাম না। আজও ছেলেটা আমার নির্বিকার বসে রয়, চুপচাপ থাকে, নিজের প্রতি খেয়াল থাকে না, কথা তো একদম বলে না, রুমের বাইরেও খুব একটা আসে না। হুট করেই রেগে যাবে, আবার শান্ত হয়ে যাবে। বুঝতে পারছিলাম না কি করব আমি ছেলেকে নিয়ে। পরিবারের সকলেই ওকে নিয়ে চিন্তিত। কয়দিন বাঁচি আর? ওকে দেখার জন্যে কাউকে লাগবে। বিয়ে করাতে চাইলাম। ওর ফটো, ওর প্রফেশন দেখে সকলেই মেয়ে দিতে চায়, কিন্তু যখন ওর বর্তমান সম্পর্কে জানে তখন অমত করে দেয়। তারপর তোমার বাবা এলেন, সব শুনলাম, ভাবলাম তোমার জন্য ভেবেছি আমি।
তবুও আমি মা, সন্তানের জন্য স্বার্থপর হতেই হবে আমাকে। আমি চাইতাম দ্রুত তোমার সাথে আমার ছেলের বিয়ে হোক। তুমি আসো আমার ছেলের কাছে, আমরা সবাই তোমার সাথে আছি। চিকিৎসা চলছে, ওকে অতিরিক্ত সময় দিতে বলেছে চিকিৎসক। আমি আর কতক্ষণ ওর পাশে থাকি বলো? এবার সংসার আমার, একার সংসার আমার, রান্না বান্না আরও কত কাজ। তুমি এলে তুমি সময় দেবে, আমি দেব, আরিফ আছে। আমরা সবাই মিলে চেষ্টা করব আদ্র যেন আবার আগের মতো হয়ে যায়। আচ্ছা? শায়লা মহিলার কথায় হ্যাঁ বা না কিছুই বলল না, শুধু ভাবল এমন কিছু হোক যেন ম্যাজিকের মতো আদ্র নামের মানুষটা স্বাভাবিক হয়ে যায়। তা না হলে এই রকম একটা মানুষের সাথে সারাটা জীবন কিভাবে পার করবে। শায়লার পাশ থেকে সাফিয়াকে নিয়ে চলে গেল একটা মেয়ে। মেয়েটা আদ্রর মামাতো ভাইয়ের বউ। রাত অনেক হয়েছে, সাফিয়ার ঘুমানো দরকার। বিয়ে বাড়ি বলে কথা, যতই হোক হুট করে বিয়ে, তবুও নিয়মকানুন মেনেই শায়লাকে সবাই আদ্রর রুম পর্যন্ত নিয়ে গেল। দরজা চেপে রাখা ছিল, দরজার সামনে এসে আদিবা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলেন। পরপর হালকা ধাক্কা দিয়ে সম্পূর্ণ দরজাটা খুলে দিলেন। রুমে হালকা পাতলা ফুল দিয়ে যা সাজানো হয়েছিল তার সবটাই এলোমেলো করে বিছানা থেকে সব ফেলে দিয়ে রেখেছে আদ্র। বিছানার একপাশে গুটিসুটি হয়ে শুয়ে পড়েছে আদ্র। মাথার চুলগুলো বড় বড় হয়ে কাঁধের নিচে পড়েছে। হাত পা মুখের চামড়াও কেমন উস্কো খুস্কো দেখাচ্ছে। ঠোঁটের পাশটা এখন বেশ ফুলে উঠেছে, রক্ত সেখানে হালকা লেগেই রয়েছে। একজন বাবা হয়ে সামান্য কারণে কেন ছেলের গালে এইভাবে থাপ্পড় বসালেন, এখন প্রচুর মন খারাপ লাগছে শায়লার। আদিবা শায়লাকে নিয়ে বিছানার পাশে গেলেন। আমি পারতাম তোমাকে এখানে না এনে অন্য একটা রুমে দিয়ে আসতে, কিন্তু তা করলাম না। তুমি আমার ছেলের বিয়ে করা বউ, তার কাছে থাকা তোমার দায়িত্ব। তার পাশে থাকা, তাকে আগলে রাখা, তাকে ভালোবাসা এবং সে যেন তোমাকে ভালোবাসতে পারে সেই চেষ্টা করা। জানি আমার ছেলের ব্রেন কাজ করছে না, কিন্তু আমি তো মা। আমি আমার ছেলেকে বুঝতে পারি, ও যেমন অবস্থাতেই থাকুক না কেন আদ্র নিজেও খুব ভালোবাসবে। যে ওর সাহায্য করবে, আগলে রাখবে, তাকে আদ্র নিজেও খুব ভালোবাসবে। অনেক রাত হয়েছে মা, ঘুমিয়ে পড়ো। আমি আছি পাশে, কোনো দরকার লাগলে এসো আমার কাছে। জি। তোমার কণ্ঠ খুব সুন্দর। আমার ছেলে গান শুনতে খুব ভালোবাসতো। ও যদি আজ সুস্থ থাকতো। বলতে বলতেই চোখের জল মুছলেন, পরপর বের হয়ে গেলেন। দরজা লাগিয়ে দিয়ে শায়লার সাথে করে আনা ব্যাগ থেকে জামা নিয়ে ওয়াশরুমে চলে গেল। চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসে একদৃষ্টিতে তাকিয়ে রইল তার কিছুক্ষণ আগে বিয়ে করা জামাইটার দিকে। মানুষটাকে দেখেছিল বছর 6 আগে। তখন শায়লা মাত্র 14 থেকে 15 বছরের কিশোরী। আদ্রকে তখন কত সুন্দর দেখাতো। সে দেখেছিল বাড়ি তো খুব একটা দূরে নয়, গ্রামের এই মাথা আর ও মাথা, মাঝখানে চলাফেরার রাস্তা একই। তখন তাকিয়ে থাকতে ইচ্ছে করতো আদ্রর দিকে, কিন্তু ভয়ে তাকানো হতো না আদ্রর মুখের দিকে। আদ্র তাকে কখনো খেয়ালও করেনি, কথাও হয়নি, তবুও শায়লা খেয়াল করত, ওকে দেখত। তখন কি আর শায়লা জানতো এই ছেলের সাথেই তার বিয়ে হবে? তাও তখন, যখন আদ্র একজন সুস্থ মানুষ হিসেবে থাকবে না। যাই হোক, প্রথম থেকেই শায়লাকে মানিয়ে নিতে হবে আদ্রকে। আদ্রকে তার বুঝতে হবে, তার চেষ্টা করতে হবে আদ্রকে সুস্থ করে তোলার। রুমের লাইট অফ করে এসে আদ্রর পাশে এই ফাঁকা জায়গায় বালিশ নিয়ে শুয়ে পড়ল শায়লা। পরক্ষণেই আদ্র হুট করে উঠে বসে বিছানার মাঝখানে। দ্রুত ওর হাত দিয়ে পাশে শোয়া শায়লাকে টেনে হড়হড় করে নামায় বিছানা থেকে। অন্ধকারে এক ঝাটকায় ধাক্কা দিয়ে ফেলে দেয় শায়লাকে। হুড়মুড় করে গিয়ে পরে শায়লা একটা কাঠের টেবিলের পাশে, যার কোনা দিয়ে লেগে কপাল কেটে যায় শায়লার। অন্ধকারেও খুঁজে খুঁজে লাইট অন করে আদ্র। অবাক চোখে তাকায় শায়লার দিকে, যেন সে চমকে গেছে শায়লাকে নিচে পড়ে থাকতে দেখে। শায়লা কিছুই বুঝতে পারছে না, কিন্তু তার এসব দেখে মনে ভয় জমা শুরু করে। আদ্র যে সম্পূর্ণ মানসিক রোগী, তার সাথে কি করে একা থাকবে এই রুমে? একটা পাগলের পাশে হুট করে কেউ শুয়ে পড়বে, তা কেন মেনে নেবে আদ্র? তার এখানে থাকা প্রথমেই উচিত হয়নি, আদিবাকে কথাটা বলা দরকার ছিল। আদ্র শায়লাকে দেখে হুট করেই চোখ বন্ধ করে হেসে ফেলে। কেন হাসছে? আদ্র তাকে এরকম অবস্থায় ফেলে দিয়ে মজা নিচ্ছে। কপাল থেকে রক্ত বের হয়ে আসছে শায়লার, তবুও সেদিকে খেয়াল নেই। আদ্রর দিকে তাকিয়ে আছে। কি ভয়ঙ্কর লাগছে আদ্রকে। আদ্রর ওই বিশাল ঘাড়ে হেলে পড়া চুলে আদ্রকে একটা মেন্টাল পাগলের মতোই লাগবে, তবুও আদ্রকে এখন ভয়ঙ্কর লাগছে। কেন? কিসের জন্য? মুখের হাসি দেখে? কেন? মুখের হাসি দেখে ভয় পাওয়ার কি আছে? তা বুঝিতেও পারছে না শায়লা। ভাবতে ভাবতেই আদ্র নিচু হয়ে বসে শায়লার দিকে। ওর কপালের দিকে তাকিয়ে দাঁত মুখ শক্ত করে পরপর ডান গালে আদ্রর বাম হাত দিয়ে থাপ্পড় রেখে দেয়।
আকস্মিক ঘটনায় আহত হয়ে তাকায় আদ্রর দিকে শায়লা। মনে হচ্ছে ডান গালটা তার গরম হয়ে যাচ্ছে। সেখানে আগুনের জ্বলন্ত কয়লা রাখা হয়েছে। শায়লাকে তাকিয়ে থাকতে দেখে আদ্রর রাগ হয়। যেমন সে আবার হাত উঁচু করে থাপ্পড় দেওয়ার উদ্যোগে, কিন্তু শায়লা তার আগে আদ্রর 2 হাত চেপে ধরে। কান্নারা ছুটে আসছে শায়লার 2 চোখের দিকে, কিন্তু সে চাপা কান্না বুকের মাঝে লুকিয়ে রেখে শায়লা শান্ত গলায় বলে, থামো না আদ্র। আদ্র তাকায় শায়লার দিকে। এখনো দুজনে ফ্লোরে বসে আছে। হাঁটু ভাঁজ করেও বসে রয়েছে আদ্র। আঘাত করবেন না আমাকে, আমি আপনার শত্রু নই আদ্র, বিয়ে করা বউ আপনার। কি এমন হয়ে গেল আপনার যে সামান্য আঘাতে আপনি সব ভুলে যাবেন? মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরে 20 থেকে 25 বছরে যা শিখলেন তা একদিনে আঘাতে ভুলে যাবেন? আর কখনোই আগের ঘটনাগুলো মনে করতে পারবেন না? পারবেন না, ঠিক আছে, জানি আপনার ভালো লাগে না ওইসব ভাবতে, তাই ভাবতে চেষ্টাও করেন না। তাই বলে বর্তমান কেউ মূল্য দেবেন না, বুঝতে চাইবেন না, পাগল হয়ে যাবেন আপনি। অবশ্য আপনাকে বলেই বা আমি কি করব? দোষ তো আর আপনার নয়, সব ভুল তো করার আমিই করেছি। জেনে শুনে বিষ পান করার মতো একটা কাজ করে ফেলেছি আমি আপনাকে বিয়ে করে। তাই বলে আমাকে এভাবে আঘাত করবেন? আমাকে বন্ধু মনেও করবেন না? আদ্র নিজের হাত এক ঝটকায় ছাড়িয়ে নেয়। এলোমেলো পায়ে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। মুহূর্তের মাঝেই ঘুমিয়ে পড়ে ছোট্ট বাচ্চাদের মতো করে। শায়লা সেদিকে এক ধ্যানে তাকিয়ে রয়। বাকিটা রাত আর সেখানে ঘুমিয়ে পড়তে সাহস করে না, যদি আবার আদ্র রেগে যায়। বালিশটা নিয়ে রুমের একপাশে রাখা সোফায় শুয়ে ঘুমিয়ে রাত পার করে দেয়। সকালের আজানের শব্দে ঘুম থেকে উঠে যায় শায়লা। অজু করে নামাজ পড়ে নিয়ে বের হবে রুম থেকে, সেই মুহূর্তে চোখ যায় বিছানার দিকে। আদ্র উঠে বসে আছে সেখানে। শায়লাকে দেখা মাত্রই নিজের মায়ের উদ্দেশ্যে ডাকাডাকি শুরু করে দেয়। আদিবা খাতুন ছেলের গলার আওয়াজ পেয়েই দ্রুত আসে রুমে। ছেলেকে বুকে টেনে নিয়ে কপালে চুমু দেয়। কাঁধে পড়া চুলগুলো চিরুনি দিয়ে গুছিয়ে দেয়। এরপর জিজ্ঞেস করেন, বাইরে যাবি? আদ্র উপর নিচ মাথা ছাকায়, যার মানে সে যাবে। ওর নাম শাইলা, তোর পুতুল বউ, ওকে নিয়ে যাবি? এবারও আগের ন্যায় বুঝিয়ে দেয় সে যাবে শায়লার সাথে। আদিবা বলেন, সকালে আদ্র প্রতিদিন বাগানে হাঁটাহাঁটি করে, যাও, ওর সাথে এখনো কিছুই বলবে না। মাথায় রক্ত লেগে আছে নাকি? রাতে ব্যথা পেয়েছিলাম। আদ্র কিছু করেছে? আমাকে এখানে উনি আশা করেন নাই, তাই। ক্ষমা করে দিও শাইলা, আমার ছেলের। উনি আমারও আপন মানুষ মা। আদিবা এবার মায়াবী চোখে তাকায় শায়লার দিকে। ঠোঁট বেয়ে হাসির ঝিলিক দিয়ে ওঠে। সারাটা সকাল বাইরে বাগান থেকে ঘুরে ঘুরে এসেছে শায়লা। আদ্রর হতে বেশ দূরত্ব নিয়েই থেকেছে, যদি আবার রেগে যায়। রুমে এসেই আদ্র বিছানায় বসেছে। শায়লা সাফিয়ার সাথে কথা বলে রুমে এসেছে, হাতে কাঁচি, যেমন সে কিছু একটা কাটাকাটি চালাবে। ভয়ে ভয়ে সাহস করে এগিয়ে আসে আদ্রর সামনে। আদ্র শায়লাকে দেখে মুচকি হাসে, যা দেখা মাত্র ভরকে যায় শায়লা। শায়লার ডান হাত ধরে হ্যাসকা টানে নিজের পাশে বসায় শায়লাকে। হাতের পেশিতে ব্যথা পায় শায়লা, তবুও মুখে কিছু বলে না। তুই কে? আমাকে খুন করতে এসেছিস? শায়লার চোখ আপনা আপনি ভয়ের আঁচ পেয়ে যায়। আদ্র কথা বলে এভাবে। আদ্র কথা বলে, আপনি শুনতে পাননি, আমি আপনার বউ। বউ? তুই বউ? হ্যাঁ, বন্ধু। আর এটা কাঁচি কাস্তে বা চাকু নয়, এটা দিয়ে চুল কাটা হয়। চুল? বলতে বলতে শায়লা হাত এগিয়ে নিয়ে যায় আদ্রর দিকে। পিছনে সকালে মায়ের করে দেয়া ঝুঁটি সবটাই কাঁচি দিয়ে ফেলে দেয়। আদ্র কি এবার খুব রেগে যাবে? বুঝতে পারছে না শায়লা। শায়লাকে অবাক করে দিয়ে আদ্র বলে, আরো ছোট করে দে। এবার হাত থেকে কাঁচি পড়ে যায় শায়লার। এভাবে কেন কথা বলছে আদ্র? সে কি সুস্থ? আদ্রর কথা শুনে শায়লা ভয় পেয়ে রুম থেকে পালিয়ে যায়। সঙ্গে নিয়ে আসে সাফিয়াকে আদিবার কাছে। আদিবা সকালের রান্নায় ব্যস্ত। আদ্রর মামাতো ভাইয়ের বউও রয়েছে রান্নাঘরে। বিয়েতে শুধু আদ্রর মামার ছোট ছেলে আর তার বউই বাইরের মানুষ এসেছে। তাছাড়া শুধু আদ্রের পরিবার রয়েছে। 2 বোনকে রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আদিবা এগিয়ে আসে। শায়লার দিকে তাকিয়ে বুঝতে পারে শায়লা অতিরিক্ত ঘামছে, চোখ কেমন ভয়ের আকার নিয়ে আছে। কি হয়েছে মা? মা, উনি উনি কেমন সুস্থ মানুষের মতো কথা বলছেন। আমি ভেবেছিলাম মাথার চুলগুলি ছাটিয়ে ফেলি, তাই পেছন থেকে কাটছিলাম। হুট করেই উনি বললেন আরো ছোট করে দে, কিন্তু জানা মতে ওনার রেগে যাওয়ার কথা ছিল। আদিবা হাসলেন।
মাঝে মাঝে আমারও মনে হয় মা ও সুস্থ হয়ে গেছে, কি সুন্দর কথা বলছে। আবার দেখবে তোমার ধারণা ভুল করে ও সুস্থ হয়নি। ও নিজের ভালো বুঝতে পারে না, কিছুটা মানিয়ে নিতে চায় আবার চায় না। আমি জানি এভাবেই ও একসময় সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আদ্রর মামাতো ভাই সোহেল আসে ওর বউকে ডাকতে। জনি, তুমি সব গুছিয়ে নাও, অফিসে কল এসেছিল, বিকেলে দরকার যাওয়া। এখন খাবার খেয়ে চলে যেতে হবে। খুবই প্লিজ কিছু মনে করো না, আমি আবার আসবো দ্রুত। আর আদ্র ধীরে ধীরে সুস্থ হচ্ছে, আশা করি দ্রুত সব আগের মতো হয়ে যাবে। আর এখন তো শায়লা আছে ওর দেখাশোনা করার জন্য। সোহেল শায়লার দিকে তাকায়। জানি তুমি এসবের জন্য প্রস্তুত ছিলে না, এরকম একটা ছেলের বউ হতে চাইবে না কেউই। সামনে কি হবে জানি না, তবে এটা বলতে পারি আদ্র সুস্থ হবে একদিন। আর ও খুব দায়িত্ববান আর বুঝদার ছেলে, তোমার হালকা কেয়ার করো, ও দ্বিগুণ ফিরিয়ে ভালোবাসবে তোমায়। পাশে থেকো আদ্রর। শায়লা, আমরা সবাই আছি তোমার পাশে, যাই হয়ে যাক না কেন। নিজের বাবাকে বর্তমান পরিস্থিতির জন্য দায়ী করবে না, কারণ এসব কলমে অনেক আগে লেখা হয়ে গিয়েছিল। শুধু এখন সেই কাজগুলি মাধ্যমে পূর্ণতা পাবে। শায়লা বুঝতে পারে সোহেল কি বুঝাতে চাইছে। উপরতলা থেকে আদ্রর গলার আওয়াজ আসছে, সে খুব রেগে আছে, কথা ধরনেই বোঝা যাচ্ছে। হাতে বিছানার পাশে থাকা স্ট্যান্ড খুলে নিয়ে এসেছে। কই গেল আরিফ? কই গেল আরিফ? আরিফ তুই কই গেলি? আমার চুলের বেনুনি হবে কি করে? আম্মুর মতো সব ফেলে দিলি, আজকে আর ছাড়া পাবি না তুই। আম্মু, তোমার ছেলেকে ডাকো, দ্রুত ডাকো। বলতে বলতে হাতের স্ট্যান্ড মুচড়ে 2 টুকরো করে ফেলেছে। সাফিয়া ভয় পেয়ে বোনের পেছনে লুকায়। পাগলের গায়ে প্রচুর শক্তি, উক্তটির যথার্থ প্রমাণ এইটা। আরিফ নিজের রুম থেকে বের হয়ে এসে দেখে আদ্র রেগে সোফায় বসে আছে। কি হয়েছে বুঝতে পারছে না, কিন্তু কাছে এগিয়ে এসেই আরিফ অবাক হয়ে যায়। সামনে বসে আছে আদ্র। আদ্রর 4 বছরের অযত্নে বড় করা মাথার চুল কই। আরিফ কিছু না ভেবেই আদ্রের পাশে গিয়ে বসে। আদ্র আরিফকে কাছে পেয়েই গলা চেপে ধরে। তোর সাহস হয় কেমন করে আমার গায়ে হাত তোলার, আমার মাথায় আঘাত করার? ভাই স্যার, আমি তোর ছোট ভাই আরিফ। আদ্র ভাই আমার হাত ছড়া। উপস্থিত সবাই ভরকে চায়, হচ্ছে কি সব, কি থেকে কি বলছে। দ্রুত আদিবা এগিয়ে যায়। এখন আদ্রের শক্তির সাথে পারছে না আরিফ, নিঃশ্বাস নিতে পারছে না স্বাভাবিকভাবে। আদ্র বাবা, কি করছিস তুই? ও তোর ছোট ভাই, তোকে সম্মান করে, ভালোবাসে, ছেড়ে দে বাবা। তবুও আদিবার কথায় আদ্র হাত নামায়নি, একভাবেই ধরে রেখেছে। ওদিকে আরিফের অবস্থা শোচনীয় হয়ে যাচ্ছে। সবাই এগিয়ে আসে, আদ্রর হাত ধরে ঝাঁকাচ্ছে, তবুও হাত নামাচ্ছে না আদ্র। আর না পেরে আদিবা হুট করে আদ্রের গালে জোরে থাপ্পড় বসালেন। চমকে ছেড়ে দেয় আদ্র। থাপ্পড় দেওয়ার সাথে সাথে কেঁদে দিলেন আদিবা। বারবার এক গালেই থাপ্পড় দেওয়ার ফলে ঠোঁটের ফেটে যাওয়া স্থানে আবার রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে। রেগে দাঁড়িয়ে পড়ে আদ্র, ফুসতে ফুসতে হাত দিয়ে একটা চর মারে আদিবার গালে। স্তব্ধ হয়ে তাকায় সেদিকে শায়লা। এইটা কি করলো আদ্র? আদিবা তবুও ছেলের কাছে এগিয়ে যায়, ছেলেকে বুকে টেনে নেয়। এই যে এখন আদ্র একদম শান্ত, যেন একটু আগে কিছু হয়নি। সাফিয়া এসব দেখে কি বলবে বা করবে বুঝতে পারছে না। আপু তুমি চলো এখানে। আপু তুমি চলো, এখানে থাকার দরকার নেই। মানুষটা কখনোই ভালো হবে না। এরকম একজনের জন্য অপেক্ষা বা দিন গুণে কিছুই হবে না। চলো, চলে যায়। শালা শুধু শুনছে সাফিয়ার কথা আদ্রের দিকে তাকিয়ে। বাতাসে জানালার বেগুনি ফুলের শুভ্র পর্দাগুলি কেঁপে কেঁপে উঠছে। সেই সাথে ভাবনায় মগ্ন রয়েছে শায়লা। কাল রাতেই তার আর আদ্রর ওই রকম বিভ্রান্তকর বিয়েটা হয়েছে। এখন পর্যন্ত শায়লা স্বাভাবিক হয়নি, তার মাঝে কি সব হয়ে যাচ্ছে। বাবার কথা ভেবে নিজের জন্য না চিন্তা করেই বিয়েটা করেছে শায়লা ওই আদ্রকে। যদিও আদ্রকে সুস্থ থাকাকালীন দেখেছে শায়লা ছেলেটা যথেষ্ট সুদর্শন যুবক ছিল, যেমন কথাবার্তা, চালচলন সবেতেই 100। কিন্তু সময়ের সাথে সাথে সেই ছেলের আজ কি অবস্থা। তখন শায়লা বেশ ছোট ছিল। এতগুলো বছরেও যেখানে আদ্র সুস্থ হয়নি, সেখানে কি সত্যিই আদ্র সুস্থ হবে? বারবার সেই চিন্তা করেই চলেছে তার নিজ মন। না, এত এত চিন্তা ভাবনা আর ভালো লাগছে না। সাফিয়ার কথা অনুযায়ী সে কি চাইলেই চলে যাবে? শহরে চলে যাবে সে? অবশ্য তার ওই সৎ মাও তাকে চলে যেতেই বলেছিলেন। কিন্তু এখানে এসে সে বেশ কয়েক বছর পর এক মা পেয়েছে, যাকে সে মা বলে ডেকেছে। ও যে মা তাকে বিশ্বাস রাখতে বলেছে, যে মা তার মেয়ের মতো করে নিয়েছে ছেলের বউকে, সেই মাকে একা করে মিথ্যা বানিয়ে চলে যাবে। আর ওই আদ্র, যতই হোক সে পাগল, তবুও সে শায়লার স্বামী। ওই মানুষকে সারা জীবন আগলে রাখতে হবে, পাশে থাকতে হবে।
যদি মরণও হয়ে যায়, ওই অবস্থায় হোক, মরণের পর সব মানুষই সুস্থ থাকবে। তখন শায়লাকে পাশে মানিয়ে নেবে আদ্র। আদ্রকে নিয়ে আসছে ইকবাল সাহেব। তিনি দুপুরেই ছেলেকে নিয়ে চুল ঠিক করাতে গেছিলেন। ওই রকম দেখতে অদ্ভুত লাগছিল। আদ্রকে রুমে নিয়ে আসে আরিফ আর ইকবাল, সাথে আসে আদিবা। ছেলেকে রুমে দিয়ে ইকবাল সাহেব চলে যায়। আদিবা ছেলের পাশে বসে। কালটার কি ভয়ানক রং হয়ে আছে। আরিফ আদ্রকে বিছানায় বসিয়ে শায়লাকে বলে, ভাবি, ভাইয়ার জামা কাপড় বের করে দাও। ভাইয়া গোসল করে নিক। চুল ছাটানো হয়েছে, অবশিষ্ট অংশ শরীরে লেগে রয়েছে, চুল কাচ্ছে নিশ্চয়। শায়লা আদ্রর কাপড় বের করে দেয়। আরিফ ভাইয়ের হাতে চুমু দিয়ে চলে যায়। আদিবা আদ্রকে তুলে নিয়ে ওয়াশরুমে দিয়ে আসে। এরপর শায়লার সাথে কথা বলে রাতের রান্না বসাতে চায়। আজকে দুপুরেই সাফিয়া চলে গেছে। এই রকম বাড়িতে সে থাকতে চায় না, তার ভালো লাগছে না এখানে, তাই চলে গেছে। যাওয়ার সময় শায়লাকেও বারবার নিতে চেয়েছে, কিন্তু শায়লা চায় নাই। আদ্র বের হয়ে এসেছে, গোসল সে একাই করে নিয়েছে। রুমে এসে সোজা বিছানায় বসলো। এমন করে বসে আছে, আর এখন যেমন দেখতে লাগছে তা দেখেই শায়লার বুকের ভেতর কেঁপে উঠল। এত সুন্দর দেখতে কেন আদ্র? তার পাশে এরকম সুন্দরী শায়লা নয়, প্রিন্সেস থাকার কথা। একজন মানুষ পাগল তা তার দেহকে দেখে নয়, পোশাক আর সাজগোজের জন্যই মূলত বোঝা যায়। যেমন এখন আদ্রকে কত সুন্দর লাগছে। শুধু বাম গালে দাগ হয়ে আছে হাতের চাপের, আর ঠোঁটের পাশের কাটা দাগ যেন এখন আরো লাল দেখাচ্ছে। হয়তো আদ্র সেখানেই আবার হাত লাগিয়েছে। ভাবতে ভাবতেই আদ্র আবারও হাত নিয়ে গিয়ে জায়গাটায় জোরে চাপ লাগায়। শায়লা দ্রুত কাছে গিয়ে হাত সরিয়ে ফেলে। সেখানে নিজের ঠোঁট নিয়ে চেপে ধরে। উত্তেজিত আদ্র এবার থমকে যায়। হয়তো ভাবছে মেয়েটা এমন করছে কেন। সুন্দর একটা বিকেল, সূর্যের ছায়া এসে পড়েছে বাজারের পাশের গাছগুলিতে। আরিফ আর একটা মেয়ে বসে আছে পাশাপাশি চেয়ার নিয়ে। মেয়েটা দেখতে বেশ পরিপাটি গোছালো, শ্যামলা গায়ের রং, তবে শহুরে। আরিফ আগে কথা বলা শুরু করে। আমি তোমাকে ভালোবাসি বলেই বিয়ে করতে চাইছিলাম। শুধুমাত্র আমার ভাইয়ের বিয়ে হয়নি বলেই এতদিন তোমার ফ্যামিলি তোমাকে আমার হাতে দিচ্ছিল না। এখন ভাইয়া বিয়ে করেছে, আর এখন কি সমস্যা তুলে ধরেছে? আমার ভাই একটা পাগল। আমাদের পরিবারের প্রতিটি সময় সার্কাস হয়ে থাকে। এরকম পরিবারে এসে তুমি ভালো থাকবে না। এটা কি ধরনের কথাবার্তা জুহি? জুহি কিছুটা ভাবে। দেখো আরিফ, আমিও তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু তোমাদের ফ্যামিলি একটু বেশি অন্যরকম। তুমি যদি ফ্যামিলি রেখে শহরে এসে আমার পরিবারের সাথে মানিয়ে নাও, তবে তোমার আমার বিয়েটা হয়ে যাবে। এরকম আমি করতে ইচ্ছুক নই। আমার বড় ভাই সে, তার সাথে আমার সম্পর্ক রক্তের, আত্মার। ওকে ছাড়া আমি কিছুই পারি না। আমি চাই আমার ভাই সুস্থ হয়ে যাক, আবার আগের মতো হয়ে যাক, একসাথে বাঁচি। আম্মু আমাকে কাছে পেলে তবুও পরিমাণে বেশি সাহস পায়। সেখানে আমি ছেড়ে চলে গেলে আমার পরিবারের কি হবে জানো? চাই না আমি তোমাকে। চলে যাও তুমি। বাবা মায়ের পছন্দ করা ছেলেকেই বিয়ে করে নাও। আমি তোমার প্রস্তাবকে ফিরিয়ে দিলাম, আর একটা প্রস্তাব রাখবো তোমার কাছে। যদি সম্ভব হয় বাবা মাকে বোঝাও, একটা ফ্যামিলির মানুষ বিপর্যয়ে থাকতেই পারে, তাই বলে কি বাকি সদস্যদের অবহেলা করা উচিত? অবশ্যই নয়। আসছি আমি। জুহিকে কিছু বলতে না দিয়ে চলে আসে আরিফ। একটা মানুষের প্রতি কেন্দ্র করে আসলে কি এরকম চাপ দেওয়া যায়? না, ওরকম মেয়ের ভালোবাসার জন্য মা বাবা ভাইকে ছেড়ে যাওয়া উচিত নয়। রাস্তার পাশেই দাঁড়িয়ে আছে সাফিয়া। আজকে তার পাশে আপু নামক মেয়েটি নেই। ওই চেয়ারম্যান বাড়িতে এক পাগলের সাথে রয়েছে, যে সবসময় তার আপুকে আঘাত করতে চায়। এমন স্বামী তার জীবনে না আসুক। আপুকে সে মন থেকেই ভালোবাসে। আপুর ভালো হোক এটাই চায়, কিন্তু ওই আপু তা বুঝলো না। এবার বাড়িতে ফিরতে হবে। এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? সন্ধ্যা হয়ে এলো। বাসায় ফিরে শালাকে কল করবে। সেই দুপুরের আগে চলে এসেছে ওই বাসা থেকে। আজও ঘুমিয়ে পড়েছে। তার পাশেই বসে আছে শায়লা। সেই দুপুরের ওই ঘটনার পরেই আজও ঘুমিয়ে পড়েছে। সময়টা চোখের পাতায় আসতেই শায়লার লজ্জা অনুভূতি সৃষ্টি হচ্ছে ভিতর থেকে। সে নিজের ইচ্ছে আদ্রকে তখন, আচ্ছা এখন যদি আদ্র সুস্থ হতো তবে কি এভাবে এখনো শায়লার পাশে বসতে পারতো না? কিছুতেই না। তখন প্রায় অনেকটা সময় ওই কাটা স্থানে ঠোঁট বুলিয়েছে, পরপর আবেগকে নিয়ন্ত্রণ করতে না পেরে। দুই ঠোঁটের ভাঁজে হারিয়ে ফেলেছিল নিজেকে। আদ্র শুধু চুপ করেছিল আর হতবাক হয়ে তাকিয়েছিল শায়লার দিকে। যখন কিছুটা সময় পর শায়লার হুঁশ ফিরে আসে, সে তখন দূরে সরে আসতে চায়, কিন্তু আদ্র শায়লার হাত চেপে রাখে প্রবল শক্তি দিয়ে। এরপর হাত ধরে শুয়ে পড়ে আর ঘুমিয়ে যায়। হাত ঢিলে করতেই শায়লা উঠে যায় নিচে। শাশুড়ির সাথে রান্নায় হেল্প করে রুমে এসেছে। এখনো আদ্র ঘুমিয়ে আছে। না জানি সে ঘুম থেকে উঠে কি তাণ্ডব শুরু করে দেয়।
আদ্রের ডক্টর চলে এসেছে বাসায়। নিয়ামত সাহেব গত 4 বছর ধরে তাকে চিকিৎসা করছেন। দেশের বাইরে থাকেন তিনি, কিন্তু চেয়ারম্যান সাহেব তাদের আত্মীয় বলে তার ছেলেকে চিকিৎসা দিতে প্রতি মাসেই তিনি চেয়ারম্যান সাহেবের বাসায় আসেন। আজকেও এসেছে। আদ্রকে দেখে তিনি বললেন, ধৈর্য রাখলে কি না হয় তোমাদের, আমার চেষ্টা সব পূর্ণতা পাবে। আদ্র সুস্থ হচ্ছে, আর কিছু সময় দাও, আশা করছি পুরোপুরি সুস্থ হবে। নিয়ামত সাহেবের কথা শুনে চেয়ারম্যান ও তার স্ত্রী খুবই খুশি হলেন। ইকবাল সাহেব তার ছেলের দিকে তাকিয়ে কত শত উজ্জ্বল দিনগুলো চোখের পাতায় কল্পনা করে নিলেন। এই যে বড় ছেলে, তার কত আদরের, কত ভালোবাসার সেই ছেলের আজকে কি একটা অবস্থা। তারপরে আবার না পেরে ইকবাল হোসেন বার কয়েক ছেলের গায়ে শক্ত করে হাত তুলেছেন। সবাই আদ্র রুম থেকে বাইরে এলো। আদ্র ঘুমিয়ে আছে। শায়লা রুমের মাঝে এলোমেলো জিনিসপত্রগুলো গুছিয়ে রাখছে। দুপুরের খাবারটা এখনো তার খাওয়া হয়নি। তার বাবা তাকে কল করেছিলেন। সাফিয়া বাসায় ফিরে শাহিনের সাথে নাকি তর্ক জুড়ে দিয়েছিল। এতগুলি টাকা ধার নিয়ে তার বাবা করেছেটা কি, এটাই জানতে চায় সাফিয়া। তার বাবা তো গ্রামের সামান্য খেটে খাওয়া মানুষ। দোকান দেওয়ার পর থেকে সুন্দর করেই চলছিল সব। তবে কেন আজ তার বড় বোনের জীবন এরকম হবে বাবার কারণে? শায়লা দেখতে যথেষ্ট রূপবতী। এই গ্রামে ওই মেয়ের থেকে সুন্দরী মেলা খুব একটা সহজ নয়। সামনে 4 মাস পরেই এসএসসি দিবে সে। তারপর ভালো একটা কলেজে ভর্তি হতে পারলে, কিন্তু তার বাবা করলেন অন্য কিছু। একটা পাগলের সাথে সারা জীবন কিভাবে থাকবে শায়লা? আচ্ছা, টাকাগুলি ফেরত দিলেই কি শায়লাকে ফিরিয়ে আনা যাবে? শায়লা সব চিন্তা ভাবনা বাদ দিয়েই দীর্ঘশ্বাস ছাড়ে। বিছানার সাথে পিঠ হেলিয়ে দিয়ে বসে। চোখ যায় আদ্রর দিকে। আদ্রর মুখের সাথে এখনো সব সময়ের মতো রক্ত লেগেই আছে। শায়লা বুঝতে পারে না আদ্র কেন বারবার নিজেকে আঘাত করে, তাও আবার ব্যথা পাওয়া স্থানে। শায়লা এতদিন শুনে এসেছে পাগলেরা নাকি নিজের ভালো বুঝতে পারে, তবে আদ্র কেন বুঝতে পারে না? খাবার টেবিলে বসে আছে ইকবাল ও আরিফ। শায়লা আর আদিবা খাবার পরিবেশন করছে। আদিবা একটা প্লেট শায়লার হাতে দিয়ে বললেন, আদ্রের খাবার তুমি নিয়ে যাবে নাকি আমি যাব? স্ত্রীর কথা শুনে ইকবাল তাকালেন, কিছুটা ভেবেই বললেন, তুমি নিজে যাও। এই সময়ে বৌমাকে এখানে পাঠানোর কি দরকার? ও কি সুস্থ? কখন না আবার মেয়েটার উপর ঝাঁপিয়ে পড়ে। ও কি তখন একা পেরে উঠবে? না বাবা, কিছু হবে না, আমি নিয়ে যাচ্ছি। বলেই শায়লা প্লেট নিয়ে উপরে চলে আসে। আদ্র এখনো ঘুমিয়ে। ঝাল খাবার এখনো আদ্র খেতে পারবে না, তাই ঝাল ছাড়া খাবার রান্না করে দিয়েছে আদিবা। শায়লা আদ্রর মাথার কাছে বসে। কিছুক্ষণ তাকিয়ে থেকে আস্ত করে ডাকে ও চাপড় দেয়। হালকা ধাক্কা অনুভব করায় আদ্রর ঘুম ছুটে এলোমেলোভাবে তাকায় শায়লার দিকে। ওকে দেখেই আদ্র ভ্রুকুচকে প্রশ্ন করে, তুমি এখানে? বউ, আপনার বউ আমি, বন্ধু আমি। আদ্র উঠে বিছানায় বসে 2 পা দুদিকে ছড়িয়ে বসে শায়লার লম্বা বেনুনি নিজের ডান হাতে ধরে ফেলে। আমার বউ? শায়লা হালকা বাঁকিয়ে বসে, কেননা আদ্র ওর চুলে অল্প করে টান লাগিয়ে ধরেছে। কিরে, তুই বলছিস না কেন তুই আমার বউ? হ্যাঁ, আপনার বউ। পছন্দ হয়েছে আমাকে? না, তুই অতিরিক্ত সুন্দর, যা আমার ভালো লাগছে না। তুই সুন্দর কেন? বলতে বলতেই হাতের বল প্রয়োগ বাড়িয়ে দেয়। চুলে টান খায় শায়লা। ব্যথায় চোখের কোণ ঘেঁষে পানি চলে আসে। বল, কেন সুন্দর তুই? শায়লা কি বলবে বুঝতে পারছে না, তবুও থেমে যাওয়া সুরে বলে, কারণ আমি আপনার বউ, বন্ধু। আদ্র হাত ফিরিয়ে নেয়। শায়লা স্বাভাবিক হয়ে বসে খাবার প্লেট নিয়ে আদ্রর সামনে বসে। আপনার খাবার। খাইয়ে দে তুই। শায়লা বিনা বাক্যে খাবারটা মুখে তুলে দেয় আদ্রর। আদ্র খাবার খাওয়া শেষ করে ওকে বলে, চল ঘুরতে যাই। কোথায়? তোকে নিয়ে এমন জায়গায় যাব যেখানে গেলে আর তুই ফিরে আসবি না। মানে? আদ্র, আমি আপনার স্ত্রী। তুই না বললি তুই আমার বন্ধু? হ্যাঁ, আমি আপনার দুজনই হই। তুই না বললি তুই আমার বউ? তবে আমার বউকে? আমি আপনার বউ আর আমি আপনার স্ত্রী। দুপুরের আমেজ দিনের সময়সূচি হতে শেষ হয়ে গেছে, তবুও আদ্রর সাথে কথায় কথায় আর খাবার খেতে চাওয়া হয়নি শায়লার। শায়লা আসছে না দেখে আদিবা চিন্তিত হয়ে আদ্রের রুমে এসে দেখে রুমের বেলকনির দরজার সামনে শায়লার কোলের উপর মাথা রেখে কথা বলছে আদ্র। পেছন থেকে যতটা শুনতে পারছে আদ্র শায়লার কাছে আবদার করছে, আম্মু আমাকে একদম বাইরে যেতে দেয় না, আরিফও বকাচকা করে, আব্বু আমাকে একটুও ভালোবাসে না। আমি বাইরে যাব বউ, তুই আমাকে বাইরে নিয়ে ঘুরতে যাবি? কতদিন হয় আমি বাইরে যেতে পারি না, নিয়ে যাবি বল? শায়লা কিছু বলবে তার আগেই আদিবা বলে আদ্রের পাশে এসে বসে। শায়লা কিছুটা বিব্রত বোধ করে।
এইভাবে আদ্র তার কোলে মাথা রেখে শুয়ে আছে, পাশেই শাশুড়ি বসে আছে। বিষয়টা কেমন বেমানান, তবুও কারো কিছু করার নেই। যাবি? আজকে বিকেলেই শাইলার সাথে বের হবি তুই, তার আগে শাইলা গিয়ে খাবারটা খেয়ে নিক। তুই রেডি হয়ে নে। আদ্র উঠে বসে, এক হাত ভর রেখে উঠে দাঁড়িয়ে পরে রুমে গিয়ে বিছানায় বসে। আদিবা শায়লাকে খাবার খেতে পাঠিয়ে আদ্রর জামা কাপড় বের করে দেয়। আদ্র গিয়ে রেডি হবে, ততক্ষণে শায়লা খাবার খেয়ে রুমে আসে। আদিবা আদ্রের মাথার ছোট ছোট চুলগুলিতে চিরুনি চালিয়ে যাচ্ছে। তুমি কে? তোমার আম্মা। আমাকে এভাবে গুছিয়ে দেওয়ার কারণ? তুই ঘুরতে যাবি। কি? হুম। আমি যাব না, কোথাও যাব না। ওরা 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 এসে পড়বে, আমাকে এক্ষুনি লুকাতে হবে। আম্মা, আমি ওদের ছাড়বো না, এবার আর ছাড়বো না, খুন করে দেবো একদম। শয়তানের বাচ্চা, ছাড়বো না তোকে। বলতে বলতেই ধাক্কা দিয়ে আদিবাকে সরিয়ে অবাক হয়ে তাকানো শায়লার দিকে গেছে আদ্র। শায়লাকে সামনে বসিয়ে বিশাল হাতের দানবীয় এক থাপ্পড় বসিয়ে দিয়েছে শায়লার ডান গালে। কিছু বুঝে ওঠার আগেই আবার অন্য হাত দিয়ে বাম গালে আরেকটা বসিয়ে দিয়েছে। আদিবা দ্রুত সামনের দিকে আসতেই আদ্র শায়লার চুলগুলো হাতে নিয়ে চেপে ধরেছে। প্রচুর ব্যথায় শায়লা কুকড়িয়ে যাচ্ছে। চোখের পানি ফেলতে ফেলতেই আদ্র হাত চেপে ধরেছে যেন ব্যথা কম পায়। আরিফ আদিবার চিৎকার শুনে এক প্রকার দৌড়ে রুমে এসেছে। দুই হাতে আদ্রকে টেনে ছাড়িয়েছে। আদ্রর মাথায় প্রচুর পেইন হচ্ছে। আদ্রকে নিয়ে ব্যালকনিতে শিকলের সাথে বাঁধা হয়েছে, সেখানেই বসে বসে উচ্চ আওয়াজে চিৎকার করছে। শায়লা বিছানায় বসে সেদিকে তাকিয়ে রয়েছে। তার সবগুলো স্বপ্নই যেন পূর্ণ হলো না, না মা পেয়েছে আর না একজন স্বামীর ভালোবাসা। রাতের দিকে আদ্রর চিৎকার কমেছে। শায়লা গিয়ে দেখে বুঝেছে আদ্র ঘুমিয়ে পড়েছে। রুম থেকে চাদর এনে আদ্রকে ঢেকে দিয়ে পাশেই বসেছে। রাতে আর দুজনের কেউ খাবার খায়নি। সকালের আলো চোখে এসে লাগতেই শায়লার ঘুম উড়ে গেছে। চাবি এনে আদ্রকে মুক্ত করিয়েছে। আদ্র ওর দিকে তাকিয়ে। আদ্রকে কিছু বলতে না দেখে শায়লা বুঝেছে আদ্রের ঘুম কাটেনি, তাই আদ্রর হাত ধরে নিয়ে সদর দরজা পেরিয়ে এই ভোরে বের হয়েছে। শায়লা আদ্রর হাত ধরেই বাসার সীমানা পেরিয়ে গ্রামের পাশের নদীর দিকে নিয়ে গেছে। অবশ্য শায়লা প্রচুর ভয়ে আছে, না জানি আদ্র আবার কখন সেই অন্য ভয়ঙ্কর রূপে দেখা দেয়। এখানে এসে আদ্র চারিদিকে তাকিয়ে আবার শায়লার দিকে তাকাচ্ছে। ওর মাথায় প্রচুর ব্যথা করছে। হাত ছাড়িয়ে নিয়ে মাথা চেপে রেখেছে দুই হাত দিয়ে, চোখ বন্ধ করে নিয়েছে। শায়লা কিছুই বুঝতে পারছে না, সাথে মোবাইল আনা হয়নি যে কাউকে কল করবে। আদ্র নিচে বালির উপরে বসে পড়েছে, চিৎকার করছে একটু পর পর, কিন্তু মনে হচ্ছে সে কিছু ভাবছে, মনে করার চেষ্টা করছে। শায়লা আদ্রের সামনে দাঁড়িয়ে আদ্রের দিকে হাত বাড়িয়ে দেয়। মনে করার চেষ্টা করুন। আপনি এখানেই আপনাকে আক্রমণ করা হয়েছিল, এখানেই আপনি সুস্থ হয়েছিলেন শেষ। মনে করুন না, আপনার আব্বু আম্মু আপনাকে সুস্থ দেখতে চায় আদ্র। আপনার ভাই আপনাকে সুস্থ করার জন্য সব চেষ্টা চালিয়ে যাচ্ছে। একটু মনে করুন না, আপনি একজন যথেষ্ট ভালো মানুষ। আপনাকে এইভাবে মানায় না আদ্র। প্লিজ ভাবুন না একবার, সবটা মনে করার চেষ্টা করুন না। আমার জীবনটা যে আপনার সাথে জুড়ে গেছে আদ্র, এভাবে কিভাবে সামনের দিকে চলবে আদ্র? আপনাকে সুস্থ হতে হবে, মনে করুন না সব। আমি বাড়ি যাব বউ, আমি বাড়ি যাব। আমায় দ্রুত বাড়ি নিয়ে যাও। এখানে কেন নিয়ে এসেছ? আমার ভালো লাগছে না, আমাকে বাড়ি নিয়ে যাও তুমি। শায়লা ওকে ধরে বাড়ি নিয়ে এসেছে। সদর দরজার ওখানে এসেই আদ্র মাথা চক্কর দিয়ে পড়ে গেছে। আরিফ আদিবা এসে আদ্রকে ধরে সোফায় শুইয়ে দিয়েছে। ডক্টর নিয়ামত সাহেবকে কল করেছেন। কি হবে এখন? আদের সব কথা মনে পড়ে যাচ্ছে ইকবাল ভাই। এতদিনে সব আশা, সব চেষ্টা সার্থক। তবে সাবধান, এবারে না আবার ওরকম আঘাত পেয়ে বসে মাথায়। তবে কিন্তু সব শেষ হয়ে যাবে। ও সব মনে পড়ছে, ও ধীরে ধীরে সব মানিয়ে নেবে। প্রথম কিছুদিন অন্যরকম আচরণ করতে পারে, ওর প্রতি বিশেষ খেয়াল রাখবেন। ইকবাল ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। নিয়ামত সাহেবের দিকে তাকিয়ে বললেন, এরপর আর আমার ছেলের জীবনে ওইরকম ঘটনা হবে না নিয়ামত। এমনকি আমার ছেলের অসুস্থতার জন্য ওকে আমি গ্রামেই রাখবো না। অনেক বছর পর আমার ছেলে সুস্থ হয়ে যাবে। এতে আমার কাছে কি ধরনের প্রাপ্তি তা তুমি কিছুতেই বুঝতে পারবা না নিয়ামত। আরিফও কম চেষ্টা করেনি, দেশের বাইরে নিয়ে গেল। বাসায় ফিরে নিজেই ওর দেখাশোনা করছে। সুস্থ যে আমার ছেলেকে হতেই হবে। শায়লা আর আদিবা দরজার পাশে দাঁড়িয়ে
এতক্ষণ ওদের কথাতেই কান খুলে রেখেছিলেন। নিয়ামত আর ইকবাল বিছানার একপাশেই বসে রয়েছেন। এখন তারা কোথাও যাবে না, কারণ ধারণা করছেন আদ্র ঘুম থেকে ওঠার পর থেকেই একদম সুস্থ আচরণ করবে। ঘন্টার কাঁটায় 10:30। সেই সকাল থেকে ঘুমিয়ে রয়েছে আদ্র, আর সবাই ওর রুমে বসে। আরিফও ভাইয়ের পাশে বসে আছে। সবাই দোয়া করছে আদ্র সুস্থ হয়ে ঘুম থেকে উঠুক। আদিবা সব থেকে বেশি চিন্তিত তিনি যে মা, মায়ের মন সব থেকে বেশি ব্যাকুল হয়ে থাকে। আদ্র চোখ খোলার চেষ্টা করছে, নিজের হাত দুটোকে নিয়ে মাথা চেপে রেখেছে, যেন মাথায় প্রচুর ব্যথা পাচ্ছেন। আদিবা আর শায়লা দ্রুত পায়ে উঠে আসে। আদ্র, আদ্র বাবা এই দেখ আদ্র। আদ্র পূর্ণ চোখে তাকায়, বিছানায় বসে ওঠে, সবার দিকে চোখ মেলে তাকায়। আদ্র উঠে আগেই আদিবাকে জড়িয়ে ধরে, কত না বলা কথা যেন বলে দিতে চায় দুজন দুজনকে। নিয়ামত সাহেবের চোখ থেকে জলের দাগ দেখা যাচ্ছে। যাক, অবশেষে ছেলেটা সুস্থ হয়েছে। আদিবাকে ছেড়ে বাবার দিকে তাকায় আদ্র। পরপর ভাই, সবার সাথেই ভালোবাসা বিনিময় করে আদ্র। এরপরেই আদিবাকে বলে, আম্মু, আমার খাবার এনে দাও, প্রচুর ক্ষুধা পেয়েছে। আদিবা দ্রুত খাবারের জন্য চলে যায় নিচে। এতগুলি বছর পর সব আনন্দ ফিরে পেয়েছে চেয়ারম্যানের বাসাতে। শায়লা এতক্ষণ দরজার পাশেই দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, আদ্র কি তাকে চিনতে পেরেছে নাকি চিনতে পারছে না, কিছুই বুঝতে পারছে না শায়লা। আরিফ ভাইকে একা কিছু সময় দিতে চাইছে এই মুহূর্তে, তাই বাবাকে নিয়ে উঠে যায়। ফ্রেশ হও ভাইয়া, খাবার খাবে তুমি? আজকে আম্মু আর ভাবি মিলে তোমার জন্য দুপুরের পর থেকেই রান্না বসিয়েছিল। আমি টেবিলে অপেক্ষা করছি, দ্রুত এসো। আরিফ চলে যায়। আদ্রের দিকে তাকিয়ে শায়লাও নিচে যাবে। সেই মুহূর্তে আদ্র বলে, বউ না তুমি, স্বামীর সাথে কথা না বলেই চলে যাবে? শায়লা অবাক নয়নে আদ্রের দিকে তাকিয়ে কান্না করে দেয়, নিশ্চুপে চোখ বন্ধ করে নেয়। আদ্র এগিয়ে এসে শায়লার দিকে তাকিয়ে শায়লার ডান হাত নিজের হাতে তুলে নেয়। এরপর আর যেন কান্না করতে না দেখি বউ। মুস্কি হেসে শায়লা আদ্রের দিকে তাকায়। আমি ফ্রেশ হয়ে আসছি, দুজনে একসাথে নিচে যাব। খাবার টেবিলে বসেছে পুরো চেয়ারম্যান পরিবার। কত বছর পর সকলে একসাথে আবার আগের মতো বসেছে। সেসব দিনের কথা ভাবতেই লুকিয়ে দম নেয় সকলে। আরিফের সাথে আর জুহিরও কথা হয়নি। শুনেছে জুহি শহরে চলে গেছে। আপাতত তার সাথে আর যোগাযোগ নেই আরিফের। ছেলে সুস্থ হয়েছে এই খবর এখনো বাসার বাইরে কেউ জানে না। শায়লা আর আদিবার সবাইকে খাবার এগিয়ে দিচ্ছে। নিয়ামত সাহেবকেও ইকবাল না খেয়ে যেতে দেয়নি। তিনি বললেন, আদো বাবা, অনেক চেষ্টা চিকিৎসার পর তুমি সুস্থ হয়েছ। আশা করছি তুমি সুস্থ রবে, তবে দেখে শুনে চলবে। কোনোভাবে অতিরিক্ত চিন্তা মাথায় নেবে না, আর বিশেষ করে অধিক ঝামেলা জায়গায় তুমি যাবে না। মাথা যেন কোনো প্রকার আঘাত না পাও, সেদিকে বিশেষ খেয়াল রাখবে, নিজেও আর আশেপাশে সকলেও। আদ্র চুপচাপ নিয়ামতের কথায় হ্যাঁ হু মিলালো। খাবার খেতে গিয়ে ঝালযুক্ত খাবারের কারণে ঠোঁটের কাটা স্থানে জ্বলন শুরু হলো। সেখানেই বাম হাত চেপে রাখলো, চোখ সামান্য কুঁচকে। ইকবাল ছেলের দিকে তাকালো। এই মুহূর্তে এসে ছেলের জন্য তার খুব খারাপ লাগছে। এই অবস্থা তো তার জন্যই হয়েছিল। সেদিন বিয়েতে কবুল না বলার জন্যই বারবার আঘাত করেছিলেন। আদিবা, আদ্রকে ঝাল ছাড়া খাবার দাও। না বাবা, থাক না, খাবার আমার খুবই পছন্দ হয়েছে। আম্মু আর বউ ভালোবেসে আমার জন্য রান্না করেছে। সামান্য ঝালের কারণে তা খাবো না কেন? আর এভাবেও দ্রুত সারবে না ক্ষত। তার চেয়ে তোমার এনে দেওয়া বৌমাকে বলে দাও, সে যেন রুমে গিয়ে আমাকে মিষ্টি ডোজ দেয়। ইকবাল সাহেব হতবম্ব চোখে তাকালো নিয়ামতের দিকে, পরপর আদিবার দিকে। তার বড় ছেলে এমনই মুখের উপর যখন তখন বেফাঁসা কথা বলে দেয়। আশেপাশে অতিরিক্ত তাকানোর সময় নেই তার। ছেলে যে সুস্থ হয়ে আগের মতো হয়ে গেছে এই কথা শুনে আবার তা প্রমাণ পেলেন। কিন্তু এই মুহূর্তে ছেলের বউয়ের দিকে তাকানোর সাহস হচ্ছে না তার। শায়লা লজ্জায় আদিবার পিছনে চলে গেল। আরিফটা আবার শুরু করলো ভাইয়ের সাথে মিলিয়ে। একদম ভাবি, রুমে গিয়ে আগে ভাইয়ার ইচ্ছে পূরণ করে দিবে, তারপর বাকি সব হবে। এমনিতেই তোমার আর ভাইয়ের বিয়ের সময় অবস্থান কিছুই ঠিক ছিল না। আশা করছি এবার সব দুজনে মিলিয়ে মিশিয়ে মানিয়ে নেবে। আমার ভাই যথেষ্ট ভালো মানুষ, ওকে বোঝার চেষ্টা করবে সবসময় ভাবি। রাত অনেক হয়েছে। সবার সাথে কথা বলা শেষ করে আদ্র শায়লার হাত ধরে টেনে টুনে রুমে নিয়ে এসেছে। শায়লা বুঝতে পারছে না আদ্র এরকম করছে কেন। সে কি রুম চেনে না, আসতে পারবে না? এভাবে সবার সামনে দিয়ে নিয়ে আসার কারণ কি? রুমে আসার পর আদ্র দরজা লক করে দিল। বিছানায় বসে পায়ের উপর আরেক পা ভাঁজ করে শায়লার দিকে তাকালো।
শায়লা শাড়ির আঁচল ধরে চেপে দাঁড়িয়ে আছে। বউ, শায়লা চকিতে তাকায় আদ্রর দিকে। জি। তোমাকে আমার বউ হিসেবে পছন্দ হয়েছে। আমার মনে আছে তোমার সাথে বিয়ের শুরু থেকে এই পর্যন্ত সরি ফর দ্যাট। কয়েকবার তোমাকে আঘাত করে ফেলেছি না বুঝে। তখন আমি আসলেই একটা উন্মাদ পাগল ছিলাম। আচ্ছা, তোমার নামটা কি বউ? শায়লা আদ্রের দিকে তাকায়, নরম গলায় বলে, শায়লা আঞ্জুম। ছোট নাম নেই? সবাই শায়লা বলে। আমি বউ বলবো, তবে মাঝে মাঝে যদি মনোমালিন্য সময় চলে আসে আমাদের মাঝে, তখন শিলু বলবো, চলবে? হুম। এখন রাত অনেক হলো, চলো ঘুমিয়ে পড়বো। যদিও আমার ঘুম নেই চোখে, তবুও তোমার ঘুমের প্রয়োজন। এই কয়েকদিন তুমি ঘুমাতে পারোনি। একটা পাগলের সাথে তোমার বাবা তোমাকে বিয়ে দিয়েছেন। এইসব ভেবেই রাত শেষ করে সকাল শুরু করেছ। আশা করছি আর এমনটা করবে না। আমি তোমাকে ভালোবাসতে চাই, আর এও চাই তুমিও আমাকে নিজের করে নাও। শায়লা মুচকি হেসে মাথা নাড়িয়ে কি বুঝালো আদ্রকে, পরপর বিছানার একপাশে ঘুমিয়ে গেল। আদ্র রুমময় পায়চারি করে এসে শায়লার পাশেই ঘুমিয়ে গেল। হাত দিয়ে পিছন থেকে শায়লাকে জড়িয়ে নিল। বাজার, বাসা, দোকান, স্কুলের মাঠ সব জায়গায় কথা হচ্ছে সকাল থেকে চেয়ারম্যান সাহেবের বড় ছেলে সুস্থ হয়ে গেছে। একে একে খবর গিয়ে থেমেছে সাফিয়ার কানেও। তার বোনের জামাই সুস্থ হয়ে গেছে। আচ্ছা, ওই পাগল ছেলেটা তো সুস্থ হয়েই গেছে, এবার তার আপুর কি হবে? সে কি শায়লাকে মেনে নেবে নাকি বের করে দেবে? তাছাড়া চেয়ারম্যান অনেক টাকা পয়সাওয়ালা ব্যক্তি, ছেলে তার ভালো হয়ে গেছে বলে যদি শায়লাকে বের করে দেয়। বিকেলে চলে যাবে মাকে সাথে নিয়ে সাফিয়া বোনের শ্বশুরের বাসায়। বিশাল আকারের পুকুরের একপারে লম্বা লম্বা নারকেল গাছের নিচে টেবিল চেয়ার সাজিয়ে বসে আছে চেয়ারম্যানের প্রতিদ্বন্দ্বী দলের চেয়ারম্যান। হাওয়ার বেগে তার জানা হয়ে গেছে আদ্র সুস্থ হয়ে উঠেছে। এতগুলি বছর পর ওই পাগলটা সুস্থ হয়েছে, সত্যি ভাবাই যায় না। তবে হয়েও লাভ নেই, এবার ওই আদ্রকে নরকে যেতে হবে। ওই ছেলের জন্য এই রহমত চেয়ারম্যানের ছোট ভাইকে জেলে রাখা হয়েছে। আজ 7 বছর ধরে নিজের ভাইকে জেলে রেখেছে। রহমত কিছুই করতে পারছে না, কারণ গ্রামের সবাই ইকবালের সাথে আছে। ইকবাল মানুষটা সকলের সাহায্য করে বলেই তাকে সবাই সম্মান করে এবং ভালো চায় ওর, যা এই রহমতের একদম সহ্য হয় না। এর মাঝেই তার এক চেলা আরেক খবর দিয়ে দিল, গ্রামের সব থেকে সুন্দরী মেয়ে শায়লাকে আদ্রের সাথে বিয়ে করিয়ে দিয়েছে 7 দিন আগে। এ যেন বিস্ফোরণের মতো শোনালো 7 দিন আগে। তার মানে তখন আদ্র পাগল ছিল? ওরকম একটা সুন্দরী মেয়ে কেন একটা পাগল ছেলেকে বিয়ে করবে? নিশ্চয়ই এর মাঝে রহস্য আছে, তা খুঁজে বের করবে রহমত। এর পিছনে যদি ইকবালের কলকাঠি থাকে, তবে তার জনসম্মুখে এনে ইকবালকে সবার চোখে ছোট করে দেবে। রহমত ভারী আওয়াজে হুকুম দিলেন, আদ্রের পেছনে লুক লাগাও। যে ছেলের জন্য আমার ভাইকে জেলে যেতে হয়েছে, সেই ছেলে যেন সুস্থ না থাকে, যদি মরেও যায় তবে যাক। সকাল 11টা বাজে। শায়লা সকালের নাস্তা রেডি করেছে টেবিলে। রাতে সবার ঘুমোতে দেরি হওয়ার কারণে সকালের নাস্তায় এত দেরি। আদিবা রুমে ছিলেন, শায়লা তাকে রুমেই থাকতে বলেছেন, কারণ ছেলের চিন্তায় কাল সারাদিন তিনি খাবার খাননি। সেই রাতের খাবার খেয়েছিলেন। এখন আবার এত সকালে কাজ করলে খুব একটা ভালো লাগবে না আদিবার। আদিবা আর শায়লা টেবিলে নাস্তা সাজিয়ে দিচ্ছে। এই বাসার সকলেই সকালে রুটি আর সবজি খায়। আদ্রের সুস্থতার কথা শুনে আজকে অনেকেই আসবে বাসায়। অনেক রান্না করতে হবে দুপুরের জন্য। এছাড়াও ছেলে সুস্থ হয়েছে বলে ইকবাল সাহেব এক বিশাল ভোজের আয়োজন করবে বলে স্থির করলেন। আরিফ ফোনে কথা বলতে বলতে টেবিলে এসে বসল। কথাবার্তা চলছে কিছুটা এরকম যে, আমি তোমাকে আগেই বলেছিলাম এ নিয়ে আর কথা বলতে চাইছি না। তখন আমি নিজেকে সামলিয়ে নিয়েছি। এখন আর তুমি পাশে না এলেও চলবে। ও পাশে কি বলছে শোনা গেল না। আরিফ বিরক্ত মুখে আবারও বলে দিল, প্রতিকূল মুহূর্তেই আসল মানুষ চেনা যায় জুহি। আমিও তোমাকে, তোমার পরিবারকে চিনে নিয়েছি। সব মিলিয়ে আমার তোমাকে চাই না। বাই। আশা করছি আর কল করবে না। বলেই মোবাইল টেবিলে রেখে আদিবার উদ্দেশ্যে বলল, কই মা, তোমার ছেলে কই? শাইলা ডাকতে গেছে। তুই কার সাথে কথা বলছিলি? জুহির সাথে মা। জুহি কে? আমার বিশেষ কেউ ছিল মা, তবে এখন আর নেই। তাই ওকে নিয়ে কোনো কথা বলতে চাইছি না আমি মা। ভুল বোঝাবুঝির সময় চলছে বুঝি? না। কার সাথে কি চলছে আম্মু? আদ্রের কথায় আদিবা ওর দিকে চোখ দিলেন। সকাল সকাল ছেলেটাকে কত সুন্দর লাগছে। সেই আগের মতো সকালবেলা ক্লিন শেভ করে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিচে নেমে আসছে। পাশে শালাও নামছে। দুজনকে একসাথে কি সুন্দর লাগছে দেখতে। আদিবার চোখ জুড়িয়ে যায়। তার সন্তান দুটো মারাত্মক সুন্দর দেখতে।
তবে আদ্র একটু বেশি সুন্দর, বিশেষ করে চলাফেরার ধরন ও শিশুসুলভ আচরণ সবটা। আদ্র আদিবার সামনে দাঁড়ালো। বললে না কি? কিছু চলার কথা বলছিলে মনে হলো। তোর ছোট ভাই লুকিয়ে প্রেম করছে, সেই প্রেম চলছে কিনা সেই নিয়ে কথা বলছিলাম। আরিফ প্রেম করছে? আম্মু, তুমি ওকে কিছু বলবে না? এটা ওর প্রেম করার বয়স। 2 দিন পর বিয়ে করালে আপনার ভাই বাবা হবেন, প্রেম কোন সময় করবে শুনি? আহ বউ, ও কেন 2 দিন পর বাবা হবে? ওর প্রথমে চাচু হওয়া দরকার। আম্মু, তুমিই বলো, আরিফের প্রথমে চাচু হওয়ার দরকার নয়? আদিবা হাসলেন। শায়লার দিকে তাকিয়ে দেখলেন মেয়েটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, লজ্জায় নির্বাক হয়ে গেছে সে। আদিবা পরিবেশ ঠিক করতে বললেন, সবাই বসে খাবার খেয়ে নে। দুপুরের পর থেকে আদ্রকে দেখতে সবাই চলে এসেছে। আদ্রের 2 মামা আর তাদের 2 ছেলে মেয়ে, ছেলের বউ। আদ্রের এক ফুফি আছে, তিনিও এসেছেন। আদ্রের চাচ্চু নেই। সোফায় বসে সবাই আদ্রের সাথেই কথা বলছেন। শায়লাও শাড়ি পরে আদ্রের 2 মামির মাঝে বসে আছে। কিছু বুঝলাম না, সুস্থ হইলাম আমি, দেখতেও এলো আমাকে, অথচ সাথে করে গিফট আনলে বউয়ের জন্য। ওর কথা শুনে উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়ল। আদ্রের ছোট মামি বললেন, তোমার গিফট এখন পাবে না, আগে আমাদের দাদু ডাক শোনার ব্যবস্থা করে দাও, পরে পাবে। আদ্র মুখ বিরক্ত বানিয়ে বলল, সিরিয়াসলি? কেউ ওর হাতে গহনা পরাচ্ছে, কেউ গলায়, কেউ কানে। মানে তোমরা আজকে এসেছো নতুন বউ দেখতে? আমাকে দেখা তো শুধু নামেই। আদ্রের ফুফি বললেন, এত সুন্দর বউ নিয়ে এসেছিস, তোকে রেখে ওকে দেখবে না সবাই? মাশাল্লাহ, আমার ভাতিজার সাথে খুব মানিয়েছে তোমার শায়লা। আমার ভাইয়ের পরিবারের সবাই খুব ভালো মানুষ, সবাইকে আপন করে নেবে, দেখবে সবাইও তোমাকে আদরে আদরে রাখবে। শায়লা মাথা হেলিয়ে সম্মতি দিল। আদ্রের কাজিনদের বউয়েরা মিলে শায়লাকে মামি শাশুড়ি আর ফুপু শাশুড়ির মাঝ থেকে উঠে নিয়ে গেল। শায়লা প্রত্যেকটা মানুষকে দেখছে আর অবাক হচ্ছে। সবাই অনেক ভালো, এত সুন্দর একটা পরিবার পেয়েছে শায়লা। বিকেলের দিকে সাফিয়া আর চ্যামিলি এসেছে। প্রথমে আদ্র ওদের চিনতে পারেনি, পরে আবার ওকে পরিচয় করে দিতে হয়েছে। চামিলিও খুব খুশি মেয়ের সুখ দেখে। যাক, মেয়েটা এতদিনে ভালো কিছু পেয়েছে। যতই সে নিজের মায়ের মতো করার চেষ্টা করুক না কেন, তবুও মেয়েটা নিজের মায়ের জন্য কত আকুল ছিল। এখানে এসে তিনি দেখলেন শায়লা বহু বছর পর কাউকে মা বলে সম্বোধন করছেন। সে আদ্রের মা, তিনিও খুবই অমায়িক মানুষ। সাফিয়া মাকে বড়দের মাঝে রেখে শায়লার সাথে গেছে। শায়লার মামি শাশুড়ির ছেলে মেয়ে, তাদের বউ বাচ্চার সবাই খুব ভালো, ওদের সাথেই বসে গল্প করছে। আদ্র আর আরিফ বিকেলে বাইরে বেরিয়েছিল। সন্ধ্যা হতেই বাসায় ফিরেছে 2 ভাই। বাসায় ওদের কাজিন ভাইয়েরা এসেছে, ওদের সাথেই আরিফের রুমে বসেছে। সাফিয়া শায়লার পাশে বসে বসে সবার সাথে কথা বলছিল। পরপর আদ্র এসে শায়লাকে উদ্দেশ্য করে বলল, এই যে আমার সুন্দরী বউ, শুধু গল্প করলে কি চলবে? মা আর বোন এসেছে, ওদের খেতে দিতে হবে না? সবাইকে খেতে দাও, গল্প পরে করবে। শায়লা সবাইকে নিয়ে ডাইনিং এ এসেছে। বাচ্চাদের সাথেই সাফিয়া আর চ্যামিলিকে খাবার দিয়েছে। বাকিরা ওরা আসার একটু আগে একবার খেয়ে তাই পরে খাবে বলেছে। আদ্র আবার এসে শায়লাকে ডেকে গেছে। বউ, তুমি রুমে আসো তো, কোথায় কি রেখেছ? আমি একদম খুঁজে পাচ্ছি না। রুমে এসে শায়লা 2 বার জিজ্ঞেস করেছে কি খুঁজে চলেছে আদ্র। আদ্র শায়লার প্রশ্নের উত্তর না দিয়ে বিছানায় আরাম করে বসেছে। বলছি রাত তো অনেক হয়েছে, সবাই এখন ঘুমুক। তোমার আম্মু আর সাফিয়া কি ঘুমিয়েছে? না, মায়ের সাথে গল্প করছে। ওহ আচ্ছা, সাফিয়াকে একটা রুম দেখিয়ে দিয়েছ? ওরা আজকে থাকবে কোথায়? মা দেখিয়েছেন। আচ্ছা, এখন আর যাওয়ার দরকার নেই তোমার ওখানে। কাল সকালে অনেক মেহমান চলে আসবে বাসায়। আব্বু বলেছেন তোমার আর আমার বিয়েটা যেহেতু একদম ছোট্ট করে হয়েছে, তাই কাল দুপুরে গ্রামের সবাইকে দাওয়াত করেছেন। ও সকলের সামনে আমাদের পরিচয় করিয়ে দেবেন। এখন এসো আমার সাথে, ঘুমাবে তুমি। শায়লা কিছু বলবে তার আগে আদ্র ওকে টেনে টুনে বিছানায় নিয়ে এসেছে। আপনারও দাওয়াত করছে স্যার? বিয়েতে আপনাকে শুধু একা নয়, পুরো পরিবারকে দাওয়াত করছেন ইকবাল সাহেব। বাড়ির বউ বাচ্চাদেরকেও নিয়ে যেতে বলছেন সাথে করে, কাল সকালেই। ওদের কি সাথে নেবেন? তুমি কি আমার সাথে মজা করার জন্য এসব বলতেছ? এই বাড়িতে কাল কেউ যাবে না আমার পরিবার থেকে। ইকবাল সম্পর্ক ভালো করতে চাইলেও আমি চাই না। তোর সাথে অনেক হিসাব আমার তোলা আছে বিপ্লব। সকালেই শহরে চলে যাও, ওদের জন্য স্পেশাল গিফট নিয়ে আসো। জি স্যার।
পরের দিন সকাল 11টার সময়ের মাঝে অনেকে এসে পড়েছে বাসায়। সবার সাথে শায়লাকে পরিচয় করে দিচ্ছে নাদিবা। ইকবাল সাহেব ও বৌমাকে ডেকে নিয়ে অনেকের সামনে পরিচয় করিয়ে দিচ্ছে। আদ্র রুমেই আছে, তা নাকি অতিরিক্ত শব্দে মাথা ব্যথা করছে। মাত্র অসুস্থ থেকে সুস্থ হয়েছে, তাই আদিবা ছেলেকে রুমে থাকার নির্দেশ দিয়েছেন। শায়লা শাশুড়ি আর সকলের সাথে কাজে হেল্প করছিল। আজকে সকালের দিকে শাহিনুর এসেছে, সেও বিয়ের বাসায় এসে কাজে লেগে গেছে। কত মানুষের ভোজ হবে আজকে, কত কাজ। আদ্র নেমে এসেছে উপর থেকে, তার সবাইকে রেখে একা একা রুমে থাকায় ভালো লাগছিল না। সোফায় বসার পরেই আরিফ এসে পাশেই বসলো। ভাইয়া, তোর অফিস থেকে কল করেছিল, ওনারা তোর সুস্থতার কথা শুনে খুশি হয়েছে। ওদেরকে আসতে বলেছিস আজ? কাজের চাপ, তাই নাকি আসবে না, তবে তোকে যেতে বলেছে। আমি আর এখানে ফিরছি না আরিফ, বাবার বয়স হয়ে যাচ্ছে। এসব ঝামেলায় বাবাকে না রেখে আমি ক্ষমতা পেতে চাই। না ভাইয়া, ওরকম সুন্দর একটা জব ছেড়ে এখানে নির্বাচনের ঝামেলা আমার পছন্দের মাঝে নয়। তাই আমি বলবো তুই ভাবিকে নিয়ে শহরে চলে যা। এই ব্যাপারে পরে কথা বলি। আচ্ছা, তবে সবটা একবার ভেবে দেখিস ভাইয়া। নামাজের পরপর দাওয়াতের সকল মানুষ চলে এসেছে। শায়লার সামনে দাঁড়িয়ে আছে রহমত চেয়ারম্যান। সে শায়লাকে লোলুপ দৃষ্টিতে একবার দেখেছে। শায়লার পাশে আদ্র দাঁড়িয়ে। ইকবাল সাহেব দুজনের সাথেই পরিচয় করিয়ে দিচ্ছেন। তাই ইকবাল সাহেব, ছেলের বিয়ে অসুস্থতার মাঝেই করিয়ে দিলেন? কিভাবেই কি করে? তখন তো জানা মতে আপনার এই ছেলের বিয়ের জন্য কেউ রাজি হয়নি। এত সুন্দরী বৌমা পাওয়া তো আপনার কথা নয়, ক্ষমতার জোর দেখিয়েছিলেন নাকি? ভুলে যাবেন না রহমত সাহেব, আমি ইকবাল কাউকে কখনো দুর্বলতার সুযোগ নেই না। আমার এখানে আপনাকে আমি দাওয়াত করে বলেছি বলে আসতে পেরেছেন, তা না হলে কি আসতে পারতেন? তাই আমার বাসায় দাঁড়িয়ে আমার সাথে অভদ্রচরিত কথা বলবেন না। রহমত হাসলেন, এরপর বললেন, আপনাকে গ্রামের সবাই সম্মান করে, যা আমার এই যে এইখানে লাগে। বিশ্বাস করুন, তবুও আপনার দাওয়াত রক্ষা করতে আমার ছুটে চলে আসা, বুঝলেন? আপনিও ভুলে যাবেন না আপনার সাথে আমার বাড়ি কিছু একটা ঝামেলা চলছে। গ্রামের সবাইকে দাওয়াত করেছি, আপনাকে বাদ রাখলে কেমন দেখায়, তাই না পেরেই আপনার পরিবার সমেত দাওয়াত করেছি। ইকবালের কথায় রহমত ভেতর থেকে উত্তপ্ত হয়ে উঠলেন। এরপরই ক্রোশের সাথে বললেন, সাবধানে রাখবেন আপনার ছেলে আর ছেলের বউকে। এত সুন্দরী বৌমা ঘরে রাখাতে যেন বিপদ না আসে। সম্মান বড়ই দামি জিনিস। শায়লা একবার আদ্রের দিকে তাকালো। আদ্র রেগে আছে, বেশ বোঝা যাচ্ছে। সে সবার সামনে অভদ্রতামি করতে পারে না বিধায় এতক্ষণ চুপ থাকা। তবে এই মুহূর্তে কিছু না বললেই নয়। সে রহমতের উদ্দেশ্যে বলল, গলা নামিয়ে কথা বলুন চাচা, দেখবেন এবার না আপনার গলার আওয়াজ চিরতরে হারিয়ে বসেন। হুমকিপূর্ণ কথা আর রহমত উত্তর করল না। যা করার সে নিজের কর্মের মাঝেই করবে। সারা বাড়িতে আমেজ আমেজ মুহূর্তে শাহিনুর এলো শায়লার সাথে কথা বলতে। বাবাকে দেখেই শায়লা কেমন যেন ভেতর থেকে নরম হয়ে এলো। বিয়ের পর আর ওই বাবা নামক মানুষটার সাথে শায়লার দেখা হয়নি। তার বাবা কিছু না বলে পলকে তাকিয়ে রয়ে চলে যেতে চাইল, কিন্তু শায়লা পেছন থেকে বাবা বলে ডেকে ওঠায় আর যায়নি। থেমে গেছে তার পথ চলা। বাবার সামনে গিয়ে বাবার বুকে অতি আবেগে মাথা হেলিয়ে ঝাপটে ধরেছে শায়লা। শাহিনুরও মেয়ের মাথায় হাত রাখলেন। মেয়েটা তার খুবই আদরের। মা মারা যাওয়ার পর শায়লা কেমন হয়ে গেছিল। উদাস হয়ে পড়ে রইত রুমের মাঝে, না বাইরে যেত না পড়াশোনা করত। পুরো 2 বছর অন্যরকম হয়ে গেছিল। ধীরে ধীরে সব সামলে নেয়। সেই তখনই ক্লাস মিস গিয়ে 2 বছর পিছিয়ে পড়ে। সেই কারণেই 21 বছরের বেলায় এসএসসি দিবে সে। গ্রামের মেয়েরা অবশ্য পড়াশোনায় পিছিয়ে, তবে শায়লা ছাত্রী হিসাবে বেশ মেধাবী। ওর বয়সের অনেকেই ওর সাথে একই ক্লাসে রয়েছে। এ নিয়ে কেউ কখনো কথা বলেনি যে তুমি পড়াশোনায় এত পিছিয়ে কেন। বাবার সাথে রুমের বাইরে এসেছে শায়লা। দুপুরের খাবারের পর সকল মানুষ প্রায় বিদায় নিয়েছে। খুব কাছের মানুষগুলোই বর্তমানে রয়ে গেছে। চ্যামেলি আর সাফিয়াকে নিয়ে শাহিনুর এখন চলে যেতে চাইছে। অল্প একটু দূরত্বের কারণে আদ্র আরিফকে রিক্সা এনে দিতে বলেছে সাফিয়াদের জন্য। আরিফ রিক্সা এনে ওদের পাঠিয়ে দিয়েছে। বিকেলের দিকে সবাই ক্লান্ত হয়ে রুমেই বসে আছে। কেউ কেউ আবার ছাদে গেছে, ওখানে বাতাস রয়েছে প্রচুর বলে। চেয়ার নিয়ে অনেকেই বসে রয়েছে সেখানে। আদ্রের বড় মামা বললেন, বাবা আদ্র, বলছিলাম যে এসব ঝামেলায় নিজেকে যুক্ত করো না। তুমি অসম্ভব মেধাবী একজন ছাত্র ছিলে। তোমার কাজে ওখানে অফিসার কল করেছিল, তারা
তোমাকে উচ্চ বেতনে কাজটা আবারও করার জন্য বলেছে। মামা, আমি শিক্ষা অর্জন করেছি, আমি সেই কাজটা অবশ্যই করব, কিন্তু আব্বুর পরে এই চেয়ারম্যান বাসায় একজন দরকার। আমি চাই আব্বুর পরে যেন আমি সকলের পাশে থাকতে পারি। আপাতত না হয় নাই ভাবলাম। বয়স আরেকটু হোক, সে তখন দেখা যাবে। সকলেই এবার রুমের দিকে চলে গেল। আদ্রের সাথে আজকে শায়লা ঘুমিয়ে আছে। চাঁদের আলো এসে পড়ছে আদ্রের মুখে। এত সুন্দর কেন আদ্র? ভাবতে ভাবতে আদ্র ওকে দুই হাতে জড়িয়ে ধরেছে। হালকা আওয়াজে বলল, চলো বউ, ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে চেয়ারম্যানের সাথে দেখা করতে এক ছেলে এসেছে। বয়স মোটামুটি 28-29। শ্যামলা গরনের ছেলেটা দেখতে ভালোই, একেবারে মন্দ নহে। ছেলেটা চেয়ারম্যানের সাথেই বসে কথা বলছিল। এক পর্যায়ে চেয়ারম্যান শায়লাকে ডাকলেন। শায়লা বৌমা, কই গেলে? তোমার বন্ধু এসেছে দেখা করতে। আদ্র আর শায়লা এতক্ষণ রুমে ছিল। বাবার কথায় আদ্র দরজা থেকেই নিচের সোফার দিকে তাকায় একটা ছেলে। এই ছেলে শায়লার কেমন বন্ধু? বউ, তোমার সাথে দেখা করতে একটা ছেলে এসেছে। এই সকাল সকাল ছেলেটা তোমার সাথে দেখা করতে কেন এসেছে বউ? কেমন বন্ধু হয় সে তোমার? আমি তো ছেলেটাকে এখনো দেখিনি। মাথায় ভেজা চুলগুলি ভালো করে মুছে বাইরে যাও। শায়লা লজ্জা মিশ্রিত চোখে আদ্রকে একবার দেখে নেয়। এই মানুষটার জন্যই এই সকাল সকাল গোসল করা তার। আদ্রের পাশাপাশি হেঁটেই নিচে এসেছে শায়লা। নাদিম বসে আছে। ওকে দেখেই শায়লার বুকে টিপ টিপ করে শব্দ শুরু হয়। ও এখানে কেন এসেছে বুঝতে পারে না। একবার নাদিমের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে আদ্রের মুখের দিকে তাকায়। এই মানুষটার সাথে কাল রাতে তার জীবন ঘনিষ্ঠভাবে জুড়ে গেছে। সব কি শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে? আদ্র ছেলেটার থেকে চোখ ফিরিয়ে শায়লার দিকে তাকায়। শায়লা কেমন কান্না ভেজা চোখে ওর দিকে তাকিয়ে রয়েছে। ভয় পাচ্ছ কেন বউ? কথা বলো ওনার সাথে। বউ শব্দটা নাদিমের কাছে চমকে যাওয়ার মতো শোনায়। সে পেছনে শায়লাকে দেখে উঠে দাঁড়ায়। নাদিম শায়লার সামনে এগিয়ে এসে বলে, শায়লা, কেমন আছো? জি ভালো, আপনি? তুমি যেমন রাখলে, আমাকে কি ভুলে গেছো তুমি শায়লা? শায়লা কি বলবে বুঝতে পারে না, শুধু আদ্রের মুখের দিকে তাকিয়ে রয়। কি বলা দরকার তার? সবাই না জানি কি সব ভাবছে, তবুও ভয়ে ভয়ে উত্তর করে, আপনাকে মনে রেখেই বা আমার কি হবে? আপনি কি মনে স্থান নেওয়ার মতো আমার বিশেষ করে কেউ ছিলেন? নাদিমের এরকম প্রশ্ন আর শায়লার উত্তরের দিকে মনোযোগ সম্পূর্ণ দিয়েছে আদ্র। এসব হচ্ছে কি? আচ্ছা, ছেলেটা কি শায়লার সাথে কোনো সম্পর্কে ছিল? এরকম ভাবনা হওয়াতেই আদ্রের মাথা ঘুরে যাচ্ছে। এসব হচ্ছে কি তার বাসায়, তার বউকে নিয়ে? আদ্র হুট করে রেগে যায়। নাদিমের দিকে সোফায় বসে থাকা নাদিমের শার্টের কলার ধরে টেনে ওঠায়। অপর বাম হাত দিয়ে একটা থাপ্পড় বসিয়ে দেয় নাদিমের ডান গালে। ছেলেটা বুঝতেই পারেনি আদ্র এরকম করবে। আদ্র আবারও হাত তুলবে, সেই সময় ইকবাল উঠে ছেলেকে থামালেন। আদ্র বাবা, এরকম করিস না। আমরা আগে কথা বলে জেনে নেই আসলে হয়েছে কি। যদিও শায়লার সাথে সম্পর্ক করে বা হয়ে থাকে, সেই রকম ভেবেই কথা আগাবে। আগে বস। আদ্র নাদিমকে ছেড়ে শালার দিকে তাকিয়ে আছেন। শালার পাশে গিয়ে শালার হাত ধরেই অপর পাশে বসেছে। ওর সাথে তোমার সম্পর্ক? ওকে জিজ্ঞেস করেন। শিলু, বলো ওর সাথে তোমার সম্পর্ক কিসের, কেমন? শালার মনে পড়ে যায় আদ্র ওকে বলেছিল যখন রেগে যাবে তখনই বউ বলবে না। তার মানে এখন আদ্র ওর সাথে রাগ করেছে। হামতা হামতা করে বলল, আমার চাচা তো ভাই। তাহলে ও এসেই এরকম করছে কেন? সে আমাকে বিয়ে করতে চেয়েছিল। আদ্র আবারও জিজ্ঞেস করে, তবে আমাকে কেন বিয়ে করলে? হুট করেই আব্বু বিয়েটা করতে বলেছিলেন আমাকে, কিন্তু আমি এইখানে আসার পর থেকে সবাইকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আদ্র সাহেব, আমাকে ভুল বুঝবেন না। আমি তাকে সেরকম কোনো কথাও দিইনি যে আমি তাকে বিয়ে করতে চাই। শুধু বাস সে আমার বাবার কাছে বলেছিলেন পড়া শেষ করে এসে আমাকে বিয়ে করবেন। বেঁচে গেলে। তুমি এখন যাও, রুমে যাও, আমি ওর সাথে কথা বলছি। শুনুন, যেতে বলেছি। শায়লা আর কিছুই বলে না, উঠে আসে নিজের রুমের দিকে। মানুষটার যে পরিমাণ রাগ, সে কি নাদিমকে আবারও মারবে? বুঝতেই পারছে না কিছু। বেশ অনেকটা সময় পার হয়ে গেছে, অথচ শায়লা একা একা রুমের মাঝে চিন্তিত হয়ে বসে রয়েছে। আদ্র আসবে কখন? সে না আসলে নাদিমের খবরও সে ভাবে না। হাজার হোক ওর চাচাতো ভাই। নাদিম ছোট বোনের শ্বশুর বাড়ি এসে মার খেয়ে চলে যাবে। ঘন্টা দুয়েক পর আদ্র রুমে এসেছে। এসেই শায়লার পাশে বসেছে। সকালের নাস্তাটা এখনো করা হয় নাই, করবে তার মাঝে নাদিমের আগমন।
তোমার ভাইকে নিচে রেখে এসেছি। শায়লার মন বলছে নিশ্চয়ই আদ্র নাদিমের দফা রফা করে ফেলেছে। কি করছে সে এখন? খেতে বসে দিয়ে এলাম বউ, চলো আমরাও বসবো। প্রচুর ক্ষুধা লেগেছে আমার। এতক্ষণ তোমার ভাই মানে আমার শালাবাবুর সাথে গল্প করে এলাম। উনি আমার বড় ভাইয়া। তবুও সে আমার শালক আর কিছু বউ, চলো নিচে যাবে। সেদিনের পর আর জুহির সাথে আরিফের কথা হয়নি। জুহিকে সে সত্য ভালোবাসে, কিন্তু মেয়েটা ওকে কখনোই মন থেকে ভালোবাসেনি। পাশলে কি আর এতদিন কথা না বলে থাকতো? যখন ওর পরিবার জেনেছিল ওর ভাইয়া পাগল হয়ে গেছে, সেই তখন থেকেই ওর সাথে কেমন বিহেভ করছে। জুহি আর ওর পরিবার ওকে বারবার করে বলেছে আরিফ যেন নিজের পরিবার ছেড়ে ওদের কাছে একেবারে চলে আসে, কিন্তু আরিফ পরিবার ছেড়ে যেতে রাজি নয়। তারপর সাপ জানিয়ে দিলেই জুহি ওর সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। বারবার চেষ্টা করার পরও আরিফ জুহির সাথে যোগাযোগ করতে পারছে না। মন খারাপ নিয়েই রাস্তা দিয়ে হাঁটছিল আরিফ। তার মাঝেই আচমকা একটা মেয়ে এসে সামনে ধপাস করে পড়ে গেল মাটিতে। ধুলোয় মাখামাখি অবস্থা মেয়েটার জামাতে। আরিফ বুঝতে পারছে না এই শুকনো রাস্তায় কেউ কিভাবে পড়ে যায়। ডান হাত বাড়িয়ে মেয়েটাকে তুলতে যায়, অথচ মেয়েটা হাত না ধরেই সেখানে পড়েই রয়েছে। উঠুন। মেয়েটা কর্কশভাবে বলে, আপনার হাত ধরে কেন উঠবো? আমার বন্ধুরা এসে আমাকে উঠাবে, এর আগে আমি একদমই উঠবো না। আর আপনি রাস্তা দিয়ে দেখে শুনে চলবেন না? আপনার মতো একজন দামড়া পুরুষ মানুষ সামনে থাকতে আমার মতো একটা নাবালিকা বাচ্চা মেয়ে পড়ে যায় কিভাবে? কি করছিলেন আপনি? রাস্তা দিয়ে চলতে চলতে ঘুমোচ্ছিলেন বুঝি? আরিফ মেয়েটার কথায় ভাবাচাকা বনে যায়। বলছে কি সুন্দরী এই মেয়েটা। আপনি বাচ্চাটাই তো ঢেঙ্গি মাইয়া, আজ বিয়ে দিলে কাল বাচ্চার মা। সেই তো, তবে আপনি আমাকে বিয়ে করুন, আজকে দেখি কাল আপনি বাবা হন কিনা। অসভ্য মহিলা, পড়েই থাকুন রাস্তায়, আমি যাচ্ছি। এইটা একখান কথা আমারে রাইখা যায়? দুপুরের দিকে শায়লা শাশুড়ির সাথে কাজ করছিল রান্নাঘরে। আদিবা বারবার রুমে যেতে বলেছে, শুধু শায়লা হাতে হাতে কাজ করে এগিয়ে দিচ্ছে। আদ্র সকালের নাস্তা করার পর পর বাবা আর ভাইয়ের সাথে বের হয়েছে। সকালে নাদিবের সাথে যা কাণ্ড করেছে শাশুড়ি মায়ের কাজ হতে শুনে নিয়েছে শায়লা। সে আর মনে হয় না এই বিয়ে নিয়ে কিছু বলবে। হাতের কাজ সব শেষ করে গোসল দিতে উপরে এসেছে। কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকেছে শায়লা। সবে তার মাঝে আদ্র রুমে এসে ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে দরজা খুলে দিতে বলেছে। কি হলো, আমাকে না নিয়েই গোসলে গেলে কেন তুমি? ও আপনি বাসায় ছিলেন না, আমার হয়ে গেছে প্রায়। হয়ে গেছে মানে? তুমি দ্রুত দরজা খুলে দাও বউ। এটা আমার সাথে করতে পারো না। তোমার সাথে এরকম কথা হয়নি আমার বউ। দরজা খুলে দাও। কেন? সকালে আমি নিজে তোমায় গোসল করে দিয়েছিলাম, তাই এখন আমাকে সাথে নেবে তুমি। বউ, দরজা খুলছো না কেন? আমার তো শেষ, আমি কাপড় বদলে দরজাটা খুলে দিচ্ছি। তুমি দরজা খুলবে নাকি আমি ধাক্কা দিয়ে ভেঙে ভেতরে আসবো? আদ্রর এরকম কথায় শায়লা হতবাক হয়ে যায়। এই মানুষের বিশ্বাস নেই, যা বলেছে তাই করবে। অগত্যা কাপা কাপা হাতে দরজা খুলে দিয়েছে শায়লা। মাত্রই শুকনো তোয়ালে পেঁচিয়েছিল চুলের সাথে, তার মাঝেই ভেতরে এসে আদ্র আবারও ভিজিয়ে নিয়েছে শায়লাকে। আপনি পুরো সুস্থ আর হলেন না। ইচ্ছেও নেই, বউটাকে ছাড়া একা একা আমি কি করে ভিজবো? সে বৃষ্টি হোক আর শাওয়ারে হোক, তোমাকে চাই মানে চাই। এই বউ আজকের পর আর আমাকে ছাড়া গোসল করতে আসবে না, তা না হলে কিন্তু আমি তোমায় বারবার ভেজাবো। আয়নার সামনে দাঁড়িয়ে কালো শাড়িতে কুচি তুলছে শায়লা। আদ্র বিছানায় আছোয়া হয়ে হাতের নতুন মোবাইলটা ঠিক করছে। এতদিনে তার মোবাইল আর নেই আগেরটা। এই রুমের অবস্থাও সেরকম ভালো ছিল না। সব শায়লা আসার পর গুছিয়েছে। তারপরেও বেশ কিছু ফার্নিচার মাত্র দিন কয়েক হলোই আনা হয়েছে। সেসব আসবাবপত্র আদিবা আর শায়লা মিলে সাজিয়ে নিয়েছে। শায়লা এতদিনে একজন মা পেয়েছে, যদিও ফ্যামিলি তাকে মন থেকেই ভালোবাসে। আদ্রর মোবাইলে সব সিম মেমোরি সাজিয়ে নিয়ে তার আগের প্রোফাইল আনার চেষ্টা করছিল, কিন্তু এতদিনে তার পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে আর ফেরাতে পারেনি। নতুন করে খুলে নিয়েছে। সব কানেক্টেড করে শায়লাকে বলল, তোমার নামটা? ফোন থেকে নিয়ে নিন, বিছানার উপরেই রাখা। আদ্র শায়লার ফোন হাতে নেয়। লক? লক নেই, আনলক করাই আছে, খুলে ফেলুন। লক কেন দাওনি বউ? প্রয়োজন ছিল না। আমি দিয়ে দিচ্ছি। কেন? এখন থেকে প্রয়োজন হবে। এখন তো আর তুমি সিঙ্গেল নও বউ। আমাদের কত মুহূর্তের প্রমাণ রয়ে যেতে পারে।
বলা তো যায় না। এই যে হলো তোমার। আসো দুজন একটা ছবি উঠাই। না, নিচে চলো না, আরিফ ভাইয়া খেতে যেতে বলছে বারবার। আগে তুমি কাছে আসবে, পিক তুলবে, পরে নিচে যাব বউ। অগত্যা শায়লাকে নিজের পাশে রেখে কাছাকাছি হয়ে সেলফি তুলেছে। টেবিলে বসে সবাই খাবার খাচ্ছে দুপুরের। ইকবাল সাহেব বললেন, আদ্র, বলছিলাম যে তোমার অফিসের কাজটার কথা কি সিদ্ধান্ত নিলে? যাবে ওখানে? আসলে আমার বউটাকে রেখে যেতে ইচ্ছে করছে না, তাই আমি যাচ্ছিও না, এখানেই রয়ে যাব। একটা মাত্র বউ আমার, না কি বলিস আরিফ? এই কথা শোনা মাত্র শায়লার শুকনো কাশি উঠে যাচ্ছে। পরে আদিবা পানি এগিয়ে দিলেন শায়লাকে। ছেলেটার কথাবার্তার জন্য মেয়েটা ভালো করে খাবারও চিবুতে পারছে না। অসভ্য ছেলে জন্ম নিয়েছে তার। শায়লার সাথে যাবে, আমাদের ওখানের বাসা থাকবে। তাহলে আর কি, যেতেই হবে। আরিফ, হ্যাঁ, যাওয়ার আগে তোর বিয়েটা করিয়ে দিয়ে যাব ভাবছি। আম্মার কাছ থেকে শায়লাকে নিয়ে গেলে আবারও আম্মা একা হয়ে যাবে। বারবার আম্মা আমার বউটাকে মিস করবে, পরে আমাকে কল দিয়ে কান্নাকাটি করবে, আমাকে বারবার বলবে আমার বৌমাটাকে রেখে যা তুই। তা তো হবে না সোনা চান্দু। বউ আমি একদিনের জন্য। আহা মা, আমি সত্যবথাই। আশ্চর্য, তাই বলে আমাকে এত দ্রুত বিয়ে করে নিতে হবে? পছন্দের কেউ আছে? আদ্রের প্রশ্ন শুনেই জুহির কথা মনে পড়ে গেল। তারপরেই ওকে মনের মাঝে চেপে রাখলো মেয়েটাকে ভেবে আর কি হবে। বছর কয়েক সময় চাই আমার। বউ খুব ভালো খাবার ভাই। ছেলের এহেন কথায় ইকবাল দ্রুত হাত পানিতে ধুয়ে চলে গেলেন টেবিল ছেড়ে। আদিবাও পরপর চলে গেলেন ইকবালের পিছু। আদ্র ওদিকে চোখ রেখে আবারও আরিফকে বলল, শোন, একবার বিয়ে করে নে, দেখবি বউ ছাড়া আর কিছুই চলছে না। মেয়ে দেখার মাঝে তোর কোনো কেউ আছে নাকি? নাকি আব্বু আম্মুকে আমি জানাবো মেয়ে দেখতে? ভাইয়া, আমার লজ্জা লাগছে এসব শুনে। শায়লা আরিফের কথাই হেসে ফেলেছে এবার। এক ভাইয়ের লজ্জায় ছিটে ফোটাও নেই, আরেকটা ভাইয়ের শুনতেই কি লজ্জা লাগছে ভাবা যায়। আহা ভাবি, আপনি প্লিজ হাসবেন না, এতে আমার লজ্জা দ্বিগুণ হয়ে যাবে। আমার বউকে তুই আর আব্বু মিলেই পছন্দ করে এনে দিয়েছিলি, আমারও খুব পছন্দ হয়েছে, তাই তোর বউ আমি আর শায়লা মিলে পছন্দ করে দিব। হ্যাঁ, আপনি কিছু বলুন না ভাবি ভাইয়াকে। আমি এই অল্প বয়সে বিয়ে করতে চাই না, মাত্র 28। আমি তো আরো বাচ্চা টাইপ, তবে ভাইয়া আমি বিয়ে করছি না। সকালে যে মেয়েটাকে সাহায্য করতে গেলি তাকে কেমন লাগে? আরিফের সকালের কথা মনে পড়ে যায়। ওই অসহ্য মেয়েটার কথা বলছে কেন আদ্র? আদ্র কিভাবে জানে? না মানে মেয়েটার প্রতি রেগে গেলি দেখলাম, তাই বললাম। এর আগে আমাদের দেখাও হয়নি, হুট করে দেখে কেন বিয়ে করব? আচ্ছা, দোয়া করি আল্লাহর দরবারে আবারও বার কয়েক দেখা হয়ে যাক আমার ভাইয়ের সাথে মেয়েটার। আমার খাওয়া শেষ, আমি আসছি। ওকে। এই বউ, তুমি আমাকে খাইয়ে দাও না, আমি কথা আর খাবার একসাথে খেতে পারি না। দেখো, সব ভাত প্লেটে রয়ে আছে। ঘটনা সত্য, একটুও খায়নি আদ্র। দুটো কাজ যখন একসাথে করতেই পারে না, তবে না খেয়ে আলোচনা করছিল কেন? আশ্চর্য। শায়লা, চলো কাপড় গুছিয়ে নাও, আজকে তোমাকে নিয়ে আমি ঘুরতে বের হব। তবে কাপড় কেন নেব? শ্বশুর বাড়ি যাব। আমাদের বাড়ি? হ্যাঁ, বিয়ের পর আর যাওয়া হয়নি, ভাবছি আজকে গিয়ে দিন কয়েক থেকে আসব। শায়লা আদ্রের কথা শুনে বেশ খুশি হয়েছে। কতদিন হয় বাবা বাড়ি দেখে না শায়লা। যদিও বিয়ের পর ওরা কয়েকবার নিয়ে যেতে বলেছিল, তবে শায়লা নিজের ইচ্ছেতেই যায়নি। 2 সেট করে কাপড় নিয়ে বিকেলের দিকেই বের হয় শায়লা আর আদ্র। আরিফের বাইকটা নিয়ে গাড়ি নিয়ে বেশ দ্রুত এসেছে আদ্র। পান, সুপারি, মিষ্টি, মাছ সাফিয়ার হাতে দিয়ে রুমের দিকে যাচ্ছে আদ্র। শায়লা নিজের থাকার রুমটা আদ্রকে দেখিয়ে বাইরে রান্নাঘরের দিকে আসে। সেখানেই কাজ করছে চ্যামেলি। শায়লা দেখে সে শরবত বানাচ্ছে। জামাই এসেছে বলে কথা। কেমন আছেন আম্মা? শায়লার মুখে আম্মা ডাক শুনে খুশিতেই চোখের জল ফেলতে ব্যস্ত হয় সে।
বুকে জড়িয়ে নেয় মেয়েটাকে। এতদিনে মায়ের কথা, বাবার কথা, বোনের কথা মনে পড়েছে তোর? এখন থেকে সপ্তাহে সপ্তাহে চলে আসবি। আচ্ছা আম্মা, দিন আমার হাতে দিন, নিয়ে যাই। আপনিও রুমে চলুন, কথাবার্তা বলে নেবেন। চলুন, বাকি রান্নাটা আমরা একসাথে করে নেব। শায়লা সাফিয়ার সাথে কথা বলছে। আজকে সাফিয়া চরম খুশি। প্রথম যেদিন শায়লার বিয়ে হবে শুনেছে, সেদিন থেকেই তার মন খারাপ। তার সুন্দরী আপুকে কিনা তার বাবা একটা পাগলের সাথে বিয়ে দিবে। তবে আদ্র যখন সুস্থ হয়েছে, সেদিন থেকেই সাফিয়ার খুশি আর কে দেখে। তবে আজকে আরো খুশির কারণ, এই প্রথম তাদের বাসায় আপু আর দুলাভাই এসেছে। ওর বাবা ও জামাই আসার খবর পেয়ে বাজার করতে লেগে গেছে। আজকে শাহিনের বাজারে বিশাল দোকান রয়েছে, সেই সব তার মেয়েটার জন্য। না হলে অতগুলি টাকা সে কোথায় পেত? শাহিন ভেবে রেখেছে একদিন বিয়ের থেকে নেয়া টাকা ফিরিয়ে দেবে। তার মেয়েটা এমনিতেই থাকবে ওই বাসায়। রাত হয়ে আসছে। জামাইয়ের খাবার সাজিয়েছে চামেলি আর সাফিয়া মিলে। টেবিল নিয়ে বসেছে আদ্র আর শাহিনুর। শ্বশুর মশাই। শাহিনুর একটা হোঁচট খায়। এ কি ধরনের ডাক দিচ্ছে মেয়ে জামাই? জি বাবা, বলো। বলছিলাম যে আপনার মেয়েকে নিয়ে শহরে যাচ্ছি 7 দিন পর। আপনার কিছু বলার আছে এ নিয়ে? তুমি গ্রামে থাকতে চাও না? চাই, তবে আব্বা আর মা আমাকে এখানে থাকতে দিতে চাইছেন না। ভেবেছিলাম আমি রাজনীতিতে হাত দেব, তবে মায়ের মুখ দেখে আর সাহস পাইনি। আমি যতই উগ্র মেজাজের হই না কেন, মায়ের মনের বিরুদ্ধে যেতে ইচ্ছুক নই আমি। যেহেতু আমি চলে যাচ্ছি, সেই সাথে শাইলাকেও নিয়ে যেতে যাচ্ছি। এই কারণেই এখানে আসা। এরপর আবার কবে আসবো গ্রামে তার তো হিসাব নেই। আচ্ছা, ও যাবে? জি, আর ওর এক্সামের সময় আমি এখানে দিয়ে যাব, কেমন? শায়লা তাকিয়ে রয় আদ্রের দিকে। আদ্র তার সব দিকে চিন্তা ভাবনা করছে। তবে খাবার খেয়ে একটা রুমে বসে আছে আদ্র। এখানেই ওদের থাকার জায়গা করে দিয়েছে সাফিয়া। এটা নাকি শায়লার রুম। শায়লার মেয়েরই আসবাবপত্রের অবস্থান রয়েছে এই ঘরে। শায়লা সব গুছিয়ে আদ্রের কাছে এসেছে। আদ্র এর মাঝেই ঘুমিয়ে পড়েছে। তাই শায়লাও বাতি অফ করে পাশেই ঘুমিয়ে যায়। সকাল সকাল কাজের কারণে আরিফ বাসা থেকে বের হয়েছে। ইকবাল সাহেব তার হাতে একটা কাগজ দিয়ে সেই সাথে ঠিকানা বলে দিয়েছেন সেই ব্যক্তির কাছে দিতে হবে। বাইক কাল আদ্র নিয়ে গেছে, তাই রিক্সা বা অটোতে করে যাবে। দাঁড়িয়ে আছে, এর মাঝে একটা মেয়ে এসে ওর পাশে দাঁড়িয়েছে। মেয়েটা হাতের ঘড়িতে বারবার সময় দেখছে। শুনছেন, এখানে গাড়ি পাওয়া যাবে না। আরিফ প্রশ্ন শুনে সেদিকে তাকায়। সেদিনের সেই সুন্দরী মেয়েটা এখানে? আমি কি জানি, আমি নিজেই গাড়ির অপেক্ষা করছি। আপনি সেই ছেলেটা না? হ্যাঁ, সেই ছেলেটাই। নাম কি আপনার? আরফিন রহমান আরিফ। আমি নয়না, এখানে নতুন এসেছি আমার বোনের শ্বশুর বাড়িতে। এখানে আমার আরো এক বান্ধবীর বাসা আছে, ওর বাসাতেই ছিলাম। এখন আপু ফোনের ওপর ফোন করতেছে, জলদি আপুর বাসায় যেতে হবে। আজকে আমরা নিজেদের বাসায় যাব, একটু যদি হেল্প করতেন। নয়না, তাহলে এই যে আমি রিক্সা কল করে এনেছিলাম, আপনি এতেই চলে যান, আমি পরে আসছি। হাজার হলেও আমি আপনার মতো হিংসুটে বা ঝগড়ুটে নই। সরি, ধন্যবাদ, আসি তবে। নয়না চলে গেল। সেদিকে তাকিয়ে আরিফ আবার রাস্তায় মনোযোগ দেয়। এখন আবারও অপেক্ষা করতে হবে। 3 দিন পর শায়লা বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসেছে। আদ্র এর মাঝে দিনের বেলাতে প্রতিদিন এখানে আসতো। আজকে আদ্রই বিকেলে গিয়ে এনেছে কাল চলে যাবে বলে। ওখানে না জানি সব কেমন আছে। 5 বছরে কত কিছুই চেঞ্জ হয়ে গেছে। নিজেদের শহরের বাসাটা এবার মানুষের ঝলমল করবে। ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছে শায়লা। সাফিয়াও এসেছে বোনকে বিদায় দিতে। শায়লা সব গুছিয়ে বিছানায় সাফিয়ার সাথে বসে আছে। আদিবা বারবার শায়লাকে এটা ওটা দিচ্ছে ব্যাগে রাখতে। ছেলেটা তার চলে যাবে ভাবতেই কেমন লাগছে। যদিও আগে আদ্র বাসার বাইরে ছিল বেশ সময়, তবুও তখন আলাদা আর এখন আলাদা। গাড়ি নিয়ে বের হয়েছে আদ্র। নিজেই ড্রাইভ করতে পারত, তবে অনেক দিন পর বিধায় সাথে করে ড্রাইভার নিতে হচ্ছে। পিছনে গিয়ে বসেছে শায়লা আর আদ্র। শায়লার কেমন কেমন লাগছে। অচেনা শহরে সে থাকবে কি করে? আদ্র ওখানে তার সাথে কেমন না কেমন করবে। এখনো যথেষ্ট বিশ্বাস করে ওঠেনি দুজনের মাঝে। তবে প্রণয় শুরু হয়েছে বলে শায়লা বেশ অন্যরকম চিন্তায় মগ্ন। না জানি নতুন শহরে তার জন্য কি অপেক্ষা করছে। বিশাল একটা বড় বাড়ির সামনে গাড়ি থামিয়ে দিয়েছে।
ভিতরে থেকে কেউ গেট খুলতেই গাড়ি সোজা ভিতরে এসে থেমেছে। পিছনের সিট থেকে আগে আদ্র নেমেছে, হাত বাড়িয়ে শায়লাকেও নামিয়েছে। যিনি গেট খুলেছিলেন তাকে আদ্র বললেন, কেমন আছেন চাচা? ব্যাগগুলি ভিতরে আনুন। তিনিও জবাব দিয়ে নিজের কাজ করলেন। আদ্র শায়লার হাত ধরে বাসার ভিতরে নিয়ে চলে এলো। চারিদিকে চোখ বুলিয়ে যাচ্ছে শায়লা। এখানেও সবকিছু বেশ সাজানো, তার মানে আদ্রদের দুটো বাসাই বেশ সুন্দর করে বানানো হয়েছে। এসো, ফ্রেশ হয়ে নেবে। এটা আজকে থেকে তোমার ঘর, তুমি নিজের হাতে সাজাবে। আচ্ছা, তুমি, আমি আর নিচে দেখলে না গোলাম চাচা, আমরা তিনজনই থাকবো। চাচা তোমার সব কাজে সাহায্য করবে, উনি ভালো রান্নাও করতে পারেন। ওনার স্ত্রী এতদিন মেয়ের বাসায় থেকেছে, আমি বলে দিয়েছি উনি যেন এখানে এসে পড়ে তোমার সাথে থাকার জন্য। আচ্ছা, আপনার রুম কোনটা? ওপরের দিকে চলো। আরিফেরও আসার কথা, কবে আসবে তা জানি না। আচ্ছা। শায়লা আদ্রের রুমে এসেছে, কাপড় নিয়ে একেবারে ফ্রেশ হয়ে বের হয়েছে। গোলাম চাচা আগেই রান্না করে রেখেছিলেন, এখন সেই খাবার খেয়ে নিচ্ছে দুজনে। দুপুরের পরপর ঘুমিয়েছিল শায়লা। আদ্র ওকে বাসায় থাকতে বলে বাজারের দিকে গেছিল। কতগুলি দিন পর এখানে সবার সাথে দেখা। ফিরতে ফিরতে রাত 11টা বেজে গেছে। এতক্ষণে রাতের রান্নাটা শায়লা আর গোলাম চাচা মিলে করে নিয়েছেন। শায়লা তাকে বলেছে, চাচা, রান্নাটার আপনাকে করতে হবে না, আমি একাই সামলে নেব। আপনি সেই সময় বিশ্রাম নিন, বয়স হয়ে যাচ্ছে, আগুনের কাছে না থাকাই ভালো। আদ্র নেই বলে শায়লা গোলাম চাচাকে খাবার খেয়ে ঘুমাতে বলেছে। আদ্র ফিরলে দুজনে একসাথে খাবার খেয়ে নেবে। আদ্র বাসায় এসেই শায়লার সামনে একটা প্যাকেট রাখলো। এটা তোমার জন্য, আমার বাসায় প্রথমবার এলে তাই গিফট। খেয়েছো তুমি বউ? না, আপনার জন্য অপেক্ষা করছিলাম। এই না হলে আমার বউ, চলো খাবার খেয়ে আসি। শায়লা আগে গিয়ে সব প্রস্তুত করে খাবার খেয়ে আবার সব গুছিয়ে রুমে এলো। কাল থেকেই আমার অফিস, সারাদিনে তোমাকে তেমন একটা সময় দিতে পারবো না বউ। রাতটা একান্তই আমার তোমার। দিনে যদি আমাদের মাঝে হালকা একটু মনোমালিন্যও চলে, রাতে যেন সব পানি হয়ে যায় বউ। কারণ আমি চাই না যেটুকু সময় তোমাকে কাছে পাই সেটুকু সময় আবার ঝগড়াঝাটির কারণে কমিয়ে যায়। অল টাইম ভালোবাসবা বউ? জি। তাহলে আর দেরি কিসের বউ, কাছে এসো। তোমাকে আমার এখন প্রচুর আদর খেতে ইচ্ছে করছে। সকাল সকাল রান্না শেষ করেছে শায়লা। মাথা থেকে তোয়ালে এখনো ছাড়ানো হয়নি। কেউ এসেছে, দরজায় বেল বাজিয়েই যাচ্ছে। শায়লা চূড়া বন্ধ করে সেদিকে যায়। গোলাম চাচা সকালবেলায় বাজারে বের হয়েছে, এখন কি সে আসলো? ভাবতে ভাবতেই গিয়ে দরজা খুলে দিয়েছে শায়লা। একটা মেয়ে দাঁড়িয়ে, হাতে একটা প্যাকেট। মেয়েটা নিজ থেকেই কথা বলা শুরু করলো। ভয় পাবেন না ভাবি, আমি রাইমা, আদ্র ভাইয়ার সাথে দেখা করতে এসেছি। জি, ভেতরে আসুন। রাইমা মুখে হাসি বজায় রেখে ভেতরে এলো। হাতের প্যাকেট শায়লার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা আপনার জন্য ভাবি। আসলে আমি ওই সামনের বাসাতেই থাকি। আগে আদ্র ভাইয়ার কাছে পড়তে আসতাম, সে আবার কাউকে পড়াতে পারতো না। আব্বুর কারণে অবশেষে আমাকে 1 ঘন্টা সময় দিতেই হলো। তারপর একবার ছুটি নিয়ে দেশের বাড়ি গেল, তারপর আর এলো না। কথাগুলো বলতে বলতেই রাইমা চোখের জল মুছে নিল। আবারও বলা শুরু করলো, জানো ভাবি, যেদিন শুনলাম ভাইয়া অসুস্থ, সেদিনই চলে গেলাম ভাইয়াকে দেখতে। কেমন হাসপাতালের বিছানায় শুয়েছিল, সাদা কাপড়ে পুরো মাথা ব্যান্ডেজ করা ছিল, চোখ ছিল বন্ধ। ভয়ে হাত পা আমার শীতল হলো। আমার বড় ভাই নেই, বোনও নেই। আদ্র ভাইয়া আমাকে অনেক আদর করে। এই ভাইও যদি না থাকে তবে আমার ভাই হবে কে? তারপর 2 দিন থেকেই আমরা বাসায় ফিরলাম। শুনতে পেলাম ভাইয়ার কিছুই মনে পড়ছে না, সে উন্মাদের মতো করছে, কাউকে সহ্য করতে পারছে না। ভাইয়াকে দেশের বাইরে নিয়ে যাওয়া হলো, তারপরও সুস্থ হলো না। এরপর কয়েক বছরও ভাইয়া পুরো সুস্থ হলো না। ওই অবস্থার ভাইয়াকে দেখলে আমার কান্না পেত। তাই আব্বু আম্মু মাঝে মাঝে দেখা করতে গেলেও আমি আর যাইনি। এরপর কয়েকদিন আগেই শুনলাম ভাইয়া হালকা হালকা সুস্থ হচ্ছে। কি যে ভালো লেগেছিল না। 1 মাস আগে আবার শুনতে পারলাম ভাইয়া বিয়ে করেছে। বউ দেখতে যাব আমি, অথচ কলেজে এক্সাম শুরু হবে। আমার সেই মুহূর্তে আর যাওয়াও হলো না। এক্সাম শেষ করে শুনলাম তুমি আর ভাইয়া এখানে আসবে, আর কাল এলেও।
আমি কাল রাত করেই হল থেকে বাসায় ফিরেছি, আজকে একদম সকাল সকাল এখানে চলে এলাম। আচ্ছা তুমি বলো তো, আমার এত সকালে এখানে আসার কারণ কি? আমি তো ভাইয়াকে দেখতে পরেও আসতে পারতাম। অনেকদিন পর দেখবেন বলেই সকাল সকাল এলেন। আহা, তা নয়, আসলে তোমাকে প্রথম দেখবো এই জন্যই দ্রুত আসা। তুমি আসলে পরীর মতো দেখতে। আরে কার ভাইয়ের বউ দেখতে হবে না? আচ্ছা তুমি আমাকে আপনি আপনি করে বলছো কেন? তুমি তুমি করে বলবে। আচ্ছা তা ভাইয়া কি আজকে ঘুম থেকে আর উঠবে না? এই তুমি কি সারা রাত ভাইয়াকে একটুও ঘুমোতে দাওনি? তাই তো বলি, এই সকাল সকাল গোসল কেন করলে? শায়লা লজ্জা পেল বেশ। সে বলবে কি করে যে উল্টো ওই মানুষটাই শায়লাকে ঘুমাতে দেয়নি। শায়লা কথা বদলাতে বলল, আমি তুলে দিচ্ছি। শায়লা নিজেদের রুমে গেল। উপর হয়ে ঘুমিয়ে আছে আদ্র। ফর্সা পিঠ দেখা যাচ্ছে, যার বেশ কয়েক জায়গায় নখের আঁচড় বসিয়েছে শায়লা। চোখ ফিরিয়ে আদ্রকে হালকা ধাক্কা দিয়ে তুলে দিল। আপনার সাথে রাইমা দেখা করতে এসেছে। আদ্র শায়লার হাত টেনে নিজের দিকে আনলো। প্রচুর মাথা ব্যথা করছে বউ, চুলে হাত বুলিয়ে দাও। কিন্তু আপনার সাথে যে রাইমা মেয়েটা দেখা করতে এসেছে, এই রাইমাকে সামনের বাসায় নাকি থাকে, আপনার এককালের ছাত্রী। ওহ হ্যাঁ, মনে পড়েছে। মেয়েটা বসে আছে, চলুন দেখা করবেন। আদ্র শায়লাকে নিজের সাথে মিশিয়ে শুয়ে দিল। এবার শায়লা নরম ঠোঁটে নিজের ঠোঁট বিচরণ করিয়ে উঠে এলো আর বলে গেল চুল মুছে নিতে। শায়লা আদ্রর দিক থেকে চোখ ফিরিয়ে ওয়াশরুমে গেল। বালতি থেকে দুজনের কাপড় নিয়ে বেলকনিতে দিল। চুল মুছে বাইরে এসে রাইমার জন্যও নাস্তা সাজিয়ে টেবিলে গেল। রাইমা ওদের দুজনের সাথে কথা বলতে বলতে নাস্তা করে বাসায় চলে গেল। যাওয়ার আগে বলে গেল আবার আসবে। আদ্রও নাস্তা করে রুমে এসে অফিসের জন্য তৈরি হয়ে নিল। শায়লার সাথে টুকটাক কথা বলে অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেল। দেয়াল ঘড়িতে দুপুর 2টো বেজে গেছে। যাওয়ার সময় আদ্র বলেছিল সে দুপুর হতেই বাসায় আসবে। একবার 12টার দিকে এখনো আসেনি। কেন আসেনি সেই চিন্তাতেও শায়লার খাওয়া হয়নি। মোবাইলে কল করেও আদ্রকে পায়নি। আদ্র এসেছে আরো 20 মিনিট পর। গোলাম চাচা নিচে ছিল, তিনিই দরজা খুলেছেন। তার স্ত্রীও মেয়ের বাসাতে থেকে এখানে এসেছে। মেয়েটাকে বিয়ে দিয়েছে, তারপরও বাবার বাড়ি থেকে যথেষ্ট সম্পদ নিয়ে যেতে পারেনি বলে মেয়েকেও কিছুদিন পর তালাক দিয়ে দিল। মেয়ের তখন 4 মাসের একটা বাচ্চাও রয়েছে। ছেলেকে নিয়ে আলাদা একটা বাসা ভাড়া নিয়ে সেখানেই থাকা শুরু করে গোলামের মেয়ে। আদ্র রুমে এসে দেখে শায়লা বিছানার উপর বসে আছে। আপনি এখন এলেন যে? আর বলো না, আজকে কয়েক বছর পর অফিসে গেলাম। পরিবর্তন হয়েছে অনেক কিছু, আর আগের মানুষ এখানে নেই। নতুনদের সাথে পরিচয় করে নিলাম। যারা আগের থেকে ছিল ওদের সাথেও আবার বন্ধুত্ব করে নিলাম। অফিসের কাজগুলিও বুঝে নিলাম। অনেক কিছুই পারছিলাম না আগের মতো করে করতে, সেসব আমাকে আবারও প্রথম থেকে শেখাতে হয়েছে। তবে ওই যে ছোটবেলায় সবাই বলে না, ব্যক্তির নিজের পড়াশোনা মানে নিজের মেধা কখনো ব্যক্তি হতে আলাদা হয় না। সব কিছু অন্যকে দিয়ে দেওয়া গেলেও নিজের শেখা কিছু অন্যকে দিতে হয় না। সেরকমই এত বছর পর কাজ করতে গিয়ে সব একটু একটু করে ফিরে পাচ্ছি। চলো খাবার খেয়ে নেবে। আরিফের মেজাজ খুব বাজেভাবে কাজ করছে। একে তো আদ্র বাসা ছেড়ে গেছে বলেই তার ভালো লাগছে না, তার উপর তার মাটাও ভাইয়ের মতো বিয়ে করাতে আদা জল খেয়ে নেমেছে। মেয়ে দেখাও শুরু করে দিয়েছে। একটা মেয়ে তার পছন্দ হয়েছে। ইকবাল গিয়েও দেখে এসেছে, কথা বলে এসেছে। এখন শুধু আরিফের দেখা বাকি। বিকেল হতেই 2 মা বাবা মিলে আরিফকে ধরে বেঁধে মেয়ের বাসায় নিয়ে এসেছে। সোফায় বসে আপন মনে বিড়বিড় করছে, তার কিচ্ছু ভালো লাগছে না। কিছুক্ষণ পরেই একটা মেয়ে পান পাতা সাজিয়ে প্লেট সমেত বসার রুমে এসেছে। গ্রামের রীতি অনুযায়ী পান পাতার প্লেট নিয়েই মেয়েকে ছেলেপক্ষের সামনে যেতে হয়। মিষ্টি, ফল, পায়েস আগে আরিফদের দিয়ে দেয়া হয়েছে। আরিফ অনিচ্ছা সত্ত্বেও মেয়ের দিকে একবার চোখ তুলে তাকালো। এ কি, এই মেয়ে? এখানে এই মেয়ে? নয়না আরিফদের সামনে সোফায় বসেছে। এটাই নয়নার বোনের বাসা। তার মানে মেয়েটা সেদিন যায়নি। নয়নার পাশেই ওর বড় বোন নিহিতা দাঁড়িয়ে আছে। সে তার বোন সম্পর্কে নানান রকম কথা বলে যাচ্ছে। সেদিকে ধ্যান নেই আরিফের। সে তো অন্য চিন্তায় মগ্ন। এই মেয়ে যে ঝগড়াঝাটি করতে পারে সেই সম্পর্কে তার মা বাবা না জানলেও সে তো অবগত। অনেক রকম চিন্তার পর শুনতে পেল নিধি বলছে,
হ্যাঁ হ্যাঁ, ছেলে মেয়ে এবার নিজেদের মধ্যে কথা বলে নিক। এই নয় না, যা তো ওনাকে নিয়ে আমার রুমের দিকে যা। নয়না একবার চোখ তুলে আরিফকে দেখে নেয়। সে আগেই আরিফের ছবি দেখে নিয়েছে। ছেলেটা দেখতে কোনো দিক দিয়ে কমতি নেই। আরিফ সেদিন নয়নাকে হেল্পও করেছে, তাই ভাবাই যায় ছেলেটা ভদ্র। আরিফের দিকে তাকিয়ে নিচে উঠে দাঁড়ায়, কিছু না বলেই পেছনে ঘুরে যেতে থাকে রুমের দিকে। ওকে যেতে দেখে আদিবা বলেন, আরিফ আর করবে কি, তাই যেতেই হয়। আপনি চলে যাননি আজও? না, যাব আগামীকাল। না যাওয়ার কারণ? এই বিয়ের জন্য। বিয়ে থেকে আপনি সম্মত? হ্যাঁ, আপনাকে যে দুবার দেখেছি তাতেই আমি আপনি সম্পর্কে অনেক কিছু জেনে নিয়েছি। তাই? তা কি সব জানলেন? এই যে আপনি এখানে এসে খুবই বিরক্ত। আপনি চাইছিলেন না এখানে আসতে আর বিয়েটা করতে। কেন? আমি মানুষের মন কিছুটা পড়তে পারি। এই যেমন এখানে পাত্রী হিসাবে আমাকে দেখার পর আপনার ধারণা বদলেছে। মানে? হ্যাঁ, এখন আপনি দ্বিধায় রয়েছেন, আমাকে বিয়ে করা যাবে কি যাবে না। যদি না যেত তবে আপনি এখানে কিছুতে আমার সাথে কথা বলতে আসতেন না। ও, অনেক করতে পেরেছেন তবে আমাকে। না, অল্পই এটা। আচ্ছা, আপনি যেহেতু রাজি আছেন তাহলে সময় শুধু যা লাগার আমারই লাগবে। আমি বাসায় গিয়েই জানিয়ে দিচ্ছি। আচ্ছা, চিন্তা করবেন না, আপনি আমাকে রিজেক্টও করতে পারেন। আদ্র তার বাবার সাথে কথা বলেছে। শায়লা পাশেই দাঁড়িয়ে আছে। আরিফের বিয়ে নিয়ে কথা বলছে দুজনে। আরিফ বিয়েতে মত দিয়েছে সামনের মাসে বিয়ে। কথা বলা শেষ করে আদ্র শায়লার দিকে তাকায়। চলো, আজকে আমার বিকেলের ছুটি, তোমায় নিয়ে ঘুরতে বের হই। সামনে কাজের চাপ পড়বে, আর সময় হবে না তো। শায়লা ঝটপট বোরকা পরে রেডি হয়ে নেয়। আদ্রের সাথে বের হয়েছে সে। আশেপাশে গাড়ি নিয়ে ঘুরে ঘুরে দেখছে। বাসায় ফিরেছে রাত 10টার দিকে। বাইরে থেকেই ডিনার করে এসেছে। চাচাকে খেতে বলে নিজের রুমে গেছে। সাফিয়ার সাথে কথা বলেছে শায়লা। আদ্র এসেই ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছে। সকালবেলা আবারও আদ্র অফিসে গেছে। শায়লা নিজের মতো সময় কাটাচ্ছে। কাল বিকেলবেলা গোলামের স্ত্রীও এসেছেন। ওরা দুজনেই বাসা পরিষ্কার করছে। ওই সময় একজন মধ্যবয়সী মহিলা আসেন। শাড়ি পরে ৮-৬০ মহিলা। শায়লাকে দেখে সামনে বসে। তুমি আদ্রের বউ? জি, আপনি? আমি আপনাকে চিনতে পারছি না। চিনলে কি করে? আমাকে কি এর আগে দেখেছিলে? না। আমি আদ্রের সাথে দেখা করতে এসেছিলাম। আগে আমি এখানেই সামনের ফ্ল্যাটে থাকতাম। বছর 2 আগে বাসা পরিবর্তন করেছি, তাই কাল আসতে পারিনি। ছেলেটা আগে আমার অনেক হেল্প করত, তাই ওকে সুস্থ হওয়ার সংবাদ পেয়ে দেখতে এসেছি। কোথায় এখন আদ্র? অফিসে আছে। ও, তুমি এখানে একদম ভয় পাবে না। আশেপাশের সকলেই অনেক ভালো। নতুন বলে একটু মানিয়ে নিতে সময় লাগবে। আরিফ আসবে না? ওর বিয়ে করার পর আসবে। আরিফ বিয়ে করবে? হ্যাঁ, সামনের মাসেই। ও, আমি আর ও ভেবেছিলাম আমার ছোট মেয়েটার সাথে আরিফের বিয়ে নিয়ে কথা বলবো। আমার বড় মেয়েটা আদ্রকে খুব পছন্দ করত, তারপর ও অসুস্থ হয়ে গেল, তাই মেয়ে আর আদ্রের কথা বলেনি। আমাদের পছন্দতেই বিয়ে করে নিয়েছে। ও আচ্ছা, তাহলে আজকে আসি। এখানে থেকে আমার বাসা 20 মিনিটের পথ। আদ্র এলে আমার কথা জানিও, আমি পরে আসবো। সে সকাল থেকে বৌমা না খেয়ে বসে আছে রুমে, বাইরেও আসছে না। আপনার অফিস কখন ছুটি হবে আদ্রর বাবা? আসছি চাচি। আচ্ছা। আদ্র বাসায় এসে সোজা রুমে গেছে। শায়লা বিছানায় বসে আছে। চোখগুলো ফুলো ফুলো হয়ে আছে। কি হয়েছে আমার বইয়ের? কিছু না। কিছু তো হয়েছেই। একা একা ভালো লাগছিল না। আমাকে কি মিস করছিলে? না। তাহলে? আপনার না হওয়া শাশুড়ি এসেছিলেন। না হওয়া শাশুড়ি আবার কি? কি আবার? রোজের আম্মু। রোজের আম্মু? ও হ্যাঁ, মনে পড়েছে। রোজ তো এই যে সামনের বাসাতেই থাকতো। ওরা এসেছিল। কেন? রোজের সাথে দেখা না করতে পেরে কি আফসোস হচ্ছে আপনার? রোজের আম্মু আমার শাশুড়ি হবে কেন?
আর রোজকে নিয়ে এত সন্দেহ কেন বউ? আমি তো রোজের সাথে প্রেমও করিনি, সেরকম কখনো কথাবার্তাও বলিনি বউ। তাহলে আমার সাথে কেন এমন করছো? আমার একদম ভালো লাগছে না। আমি কিন্তু কান্না করে দেব বলে দিলাম। কাঁদুন, আমার কি তাতে? আমি কাঁদলে তুমি খুশি হবে? তা আমি কখন বললাম? তাহলে আমাকে কাঁদতে বললে কেন? আমাকে কি তুমি ভালোবাসো না বউ? বাসি। এখন শুনুন, খিদে পেয়েছে আমার। শায়লার পেছনে পেছনে আদ্র এসেছে। খাবার খেয়ে ওকে আবার যেতে হবে অফিসে। খাবার শেষ করে রুমে এসেছে। শায়লাকে নিয়ে বেলকনিতে এসেছে। তোমার পড়াশোনা চলছে কি? আমি বলেছি না আমার বাসায় না থাকলেই একাই বই নিয়ে বসবে। সারাদিন তোমার একা থাকার সাথী হলো বই। রাতে তো আমি আছি। আর কালকে আমি তোমার একটা কোচিং সেন্টারে নিয়ে যাব। এক্সামের আগের 3টা মাস ওখানে কোচিং করবে, এতে ভালো রেজাল্ট করতে পারবে। এখন আমার হাতে একদম সময় নেই, আমি চলে যাচ্ছি। আসবো দ্রুত, আসছি। এখানে আসার পর দেখতে দেখতে 2 মাস চলে গেছে। পড়াশোনা, আদ্র সব মিলিয়ে দিন খুব ভালো যাচ্ছে শায়লার। এতদিনে আদ্র আরো কিছুটা স্বাভাবিক হয়ে এসেছে। যেমন মুখটা বেফাসে চললেও কেমন যেন গম্ভীর একটা ভাব চলে আসছে তার মাঝে। আবার হুটহাট এখন শায়লার প্রতি রাগও করে। যেমন একদিন অফিসে গিয়ে শায়লাকে কল করেছে। ফোন রেখে শায়লা নিচে রান্না করছিল বলে কলটা সে রিসিভ করতে পারেনি। রাতে ফিরে এসে শায়লার সাথে কথাও বলেনি। সকালেও না খেয়ে অফিসে চলে গেছে। এই সময় আর ফোন হাতেও নেয়নি শায়লা। পরের দিন রাগের কারণ খুঁজে না পেয়ে ফোন হাতে নিয়েছে। কিন্তু ফোন হাতে নিয়ে চোখ চরক গাছ। 161টা কল, সেই সাথে 32টা SMS। এই সব মিলিয়ে আদ্র খেপে আছে তার সাথে। গ্রামের কথা খুব মনে পড়ছে শায়লার। সামনের সপ্তাহেই আরিফ আর নয়নার বিয়ে হবে। সেই জন্য আজকে বিকেলেই বাসা ছাড়বে আদ্র আর শায়লা। ঘড়িতে তখন 2 বাজে। আদ্র ফিরলেই সোজা খাবার খেয়ে বের হবে। আজকে বিয়ে উপলক্ষে চাচা চাচিও যাবেন সাথে। এখানে প্রায় সবাইকে দাওয়াত করে গেছেন। ইকবাল সাহেব নিজে এসে। তারাও যাবে বিয়ের দিন সকালে। গ্রামের রাস্তা দিয়ে গাড়ি এগিয়ে যাচ্ছিল। হুট করে গাড়ির সামনে 10-12 জন ছেলে এসে দাঁড়িয়েছে। সকলের হাতেই রয়েছে মোটা কাঠের লাঠি। আদ্র গাড়ির ব্রেকে পা দিয়ে বসেছে। সে বেশ বুঝতে পারছে তাকে মারতেই লোক পাঠিয়েছে। শায়লা ওদেরকে এভাবে দেখতে পেরেই ভয়ে আদ্রকে খামচে ধরেছে। তার আদ্রর আবার কিছু করে দিবে নাকি এরা? কেন এসেছে এখানে? এখন তো আদ্রের হাতে বা কাছে কোনো অস্ত্র নেই। কি নিয়ে মোকাবেলা করবে আদ্র? সামনের পুরো রাস্তায় লোকগুলো দখল করে দাঁড়িয়ে আছে। শায়লা ভাবতেও পারছে না কি হবে এখন, কি হতে পারে। কিন্তু মুহূর্তের মাঝে আদ্র গাড়ির গতি স্পিড দিয়ে সামনের দুজনকে সামনে থেকে ধাক্কা দিয়ে ফেলে দ্রুত গতিতে গাড়ি এগিয়ে নিয়ে গেল। যে দুজন গাড়ির সামনে ছিল সে দুজন ছিটকে গিয়ে পাশে ডুবায় পড়ল। নিশ্চয়ই প্রচুর রকমের ব্যথা পেয়েছে। বাড়িতে আসতেই আদ্র গাড়ি থামিয়ে ব্যাগসহ শায়লা আর গোলাম চাচা ও তার স্ত্রীকে নিয়ে দ্রুত পায়ে ভেতরে নিয়ে এসেছে। ইকবাল সাহেবের কাছে সদ্য ঘটে যাওয়া সব পরিস্থিতির কথা বর্ণনা করে বলে দিল আদ্র। তিনি সাথে সাথেই পুলিশ কল করে এ ব্যাপারে তদন্ত নিতে বলেন। ছেলেকে আর এসবে জড়াতে চাইছেন না তিনি। সবাই মিলে সকালের নাস্তা শেষ করেছে। আদ্র আর শায়লা আজকে নয়নাকে দেখতে নয়নার বাবার বাসাতে যাবে। তবে ইকবাল সাহেব আদ্রকে একা যেতে দিবেন না বলে বাধ্য হয়ে আরিফকে সাথে আসতে হলো। নয়নাকে দেখে শায়লার খুব পছন্দ হয়েছে। যদিও দুজন সমবয়সী, দুজনের অল্প সময়ে বেশ ভাব হয়েছে। যেমন শায়লা পারে তো আজকেই নয়নাকে নিজেদের বাসায় নিয়ে যায়। আদ্র নয়নার বাবার সাথে কথা বলে নয়নাকে ডাকতে বলেন। নয়না আসতেই আদ্র ওর দিকে একটা গিফট প্যাক এগিয়ে দেয়। এরপর খাওয়া দাওয়া করেই আবারও বাসায় ফিরে আসে। গ্রামের প্রায় মানুষকেই দাওয়াত করেছেন ইকবাল, তার ছোট্ট ছেলের বিয়েও বলে কথা। এরপর আবার বাড়িতে সেই কবে না কবে বিয়ের অনুষ্ঠান হবে। আদ্র আরিফের বাচ্চা কাচ্চা হবে, বড় হবে, তারপরেই না বিয়ে হবে। তাই বেশ আয়োজন করে বিয়ের কাজ শুরু করতে চাইছে ইকবাল। পুরো বাসায় গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে। হলুদের ব্যবস্থা করা হয়েছে। মেহেদির আয়োজন করবে বলে ভেবে রেখেছে সকলে। গায়ে হলুদের দিন সকাল থেকেই আত্মীয় স্বজন এসে পড়েছে বাসাতে। সাফিয়ারাও এসেছে। রাইমার পরিবারের সকলে এসেছে। আদ্রের নানুর বাসা থেকে, দাদুর বাসা থেকেও সকলে এসেছে। বিকেল হতেই বাড়ির সব মেয়েরা হলুদ সবুজের কম্বিনেশনের শাড়ি পরেছে, আর ছেলেরা গাঢ় সবুজ এর পাঞ্জাবি পরেছে। সেই সাথে সাদা রঙের লুঙ্গি নিয়ে সবাই এক্সাইটেড। আরিফ আজকের মতো একটা শুভ দিনেও গভীর ভাবনায় নিমজ্জিত হয়ে আছে। কোনো এক কারণে মনের মাঝে সুপ্ত এক ব্যথা অনুভব করছে।
শায়লাকে আরিফকে নিয়ে যেতে বলেছে, তাই আরিফের রুমে এসেছে। আরিফকে দেখে শায়লা বুঝতে পারে কিছু একটা নিয়ে গভীর চিন্তায় মগ্ন রয়েছে। আরিফ কিন্তু কি নিয়ে? মেয়েকে তো আরিফ নিজেই সিলেক্ট করেছে, তাহলে এভাবে বসে আছে কেন? সে কি এ নিয়ে কিছু জিজ্ঞেস করবে, নাকি আরিফ আবার কিছু ভেবে বসবে? তবুও সাহস জুগিয়ে প্রশ্ন করে, কি হয়েছে ভাইয়া, আপনার কি মন টানছে না এই বিয়েতে? না ভাবি, মানে আজকের এই দিনে এসেও আমার একজনের কথা খুবই মনে পড়ছে, যাকে আমি ভালোবেসেছিলাম, যাকে নিয়ে একদিন আমি এই দিনের কথা ভেবেছি, যার জন্য 4টা বছর পাগলামি করেছি, মানে তার পিছু ঘুরেছি, প্রস্তাব দিয়েছি, প্রেম করেছি, ভালোবেসেছি। আজ সে নয় ভাবি, আমার অন্য কাউকে বিয়ে করতে হচ্ছে। আপনি কাউকে ভালোবাসেন? না, বাসতাম, ভালোবাসতাম, তবে এখন তাকে ভুলতে চাই। সে আমাকে মনে রাখেনি, আমিও তাকে মনে রাখতে চাই না, তবুও কিভাবে যেন তাকে একটু মনে পড়ে গেল। ও চলুন ভাবি। আসলে ভাইয়া, আপনি তাকে সত্য বোধ হয় ভালোবেসে ফেলেছিলেন। আমি কি মায়ের সাথে এ নিয়ে কথা বলবো? না ভাবি, মেয়েটার বিয়ে হয়ে গেছে, চলুন না। সে আমাকে বেছে নেয়নি, অন্য কাউকে নিয়েছে। আমিও তার থেকে 1000 গুণ সুন্দরী একটা বউ পাচ্ছি। দোয়া করবেন, মনটাও যেন ওই মেয়ের থেকে অনেক ভালো হয়। শায়লা কিছু বলে না, চুপচাপ আরিফের পেছন পেছন নিচে নেমে আসে। গায়ে হলুদের প্যান্ডেল সাজানো হয়েছে বাগানে, সেখানেই আরিফকে বসানো হয়েছে। চ্যামিলি তার বেআইনের সাথে কাজে ব্যস্ত, সাফিয়া বোনের পিছু পিছু লেগে আছে। আজরের হদিশ মেলাতে পারছে না শায়লা মানুষটা কই এখন। সারা বাগানে চোখ বুলিয়েও দেখা না পেয়ে বাসার ভিতরে গেল। ইকবাল সাহেবের রুম থেকে উচ্চ আওয়াজের কথাবার্তা শোনা যাচ্ছে। আজও প্রচুর রেগে আছে, 2 বাবা ছেলে কাউকে হুমকি ধামকি দিচ্ছে। আজও বলছে, বয়সে আপনি আমার অনেক বড় চাচা, আপনাকে মন থেকে সম্মান করতে চাইছি। আপনার কারণে আমি 6টা বছর অসুস্থ থাকলাম, তবুও আপনার প্রতিশোধ নিতে হবে। নিজেদের মাঝে মিল বন্ধন রাখলে কেবল তবেই সমাজ সেবা করতে পারবেন, আর তা না করে যদি ঝামেলা চালিয়ে যান তবে কি সুন্দর সেবা কেউ দিতে পারবেন? এরপর মানুষটা ইকবাল সাহেবের কাছে ক্ষমা চাইলেন। এরপর ইকবালও ক্ষমা করলেন। আজও রুম থেকে বের হয়ে বাইরে এসে দেখে রুমের সামনে দিয়ে শায়লা চলে যাচ্ছে। শায়লা বউ আমার, দাঁড়াও, আমি 2 মিনিটের মাঝে আসছিলাম, কিন্তু একটা কারণে 2 মিনিট আরো লেট। শোনা, আসছি তো আমি। শায়লা ভেবে রেখেছে এই যখন সুযোগ পেয়েছে তবে সে একটু রেগেই থাকুক, এতে অন্তত বিয়ের পুরো সময়টাতে আজের কথায় চুপচাপ থাকতে হবে না, সবার সাথে মিশিয়ে হাসি মজা করতে পারবে। হলুদ ছোঁয়া লাগিয়ে রুমে আসতেই প্রচন্ড ভয় পেয়ে গেল শায়লা। আজও বিছানায় বসে আছে, চোখগুলো রাগী আকার ধরে আছে, 2 হাত মুঠো করে আছে, ফুঁসে উঠেছে বারবার রাগ নিয়ে। নিশ্চয়ই শায়লার উপরেই ছাড়বে এখন এসব। শায়লা গিয়ে আজের পাশে বসে। দেখুন না, সরি, আমি এখানে কেন এসেছ? আমার জামাইটার কাছে আসবো না আমি? না, আসবে না। তুমি দূরেই থাকো। তুমি আমাকে একদম ভালোবাসবে না বলে দিলাম, আমার কাছে কখনোই আসবে না। না, আসবো না, তুমি আসবে না। আসবই আমি। তখন কেন আসলে না? আমি কতবার ডেকে পাঠিয়েছিলাম, তোমার হিসেব আছে। হলুদ লাগালে আরিফকে একাই, আমায় তো দিলে না। বিয়েটা তো আরিফ ভাইয়াই করছে, কেন আপনাকে হলুদ লাগাবো আমি? কারণ তোমার জামাইটার মাথায় একটু ঝামেলা চলে, তাই লাগাবে। এদিকে এসো। বলতে বলতেই শায়লার হাত ধরে নিচের দিকে এনে 2 গাল শায়লার 2 গালের সাথে স্লাইড করলো। আদ্রের হলুদ শায়লার গালে লেগে যাচ্ছে। বিয়ে বাড়ি বলে কথা, তাও যদি আবার হয় গ্রামের চেয়ারম্যান বাড়ির ছেলে মেয়ের বিয়ে। সারা বাড়িতে মানুষ রয়েছে ছড়িয়ে ছিটিয়ে, এই লোকে লোকালয়। বাড়িতে কোথাও পা রেখে দাঁড়ানোর জায়গা নেই। শায়লা আর সাফিয়া কিচেনে রয়েছে, সকালের নাস্তা বানাচ্ছে ওরা দুজনে, বাকি সবাই ওর সাথে হেল্প করছে। রুটিগুলো গরম করে 2 বোন পিলার দিয়ে ফেলেছে। আরিফ এসে আগেই নাস্তা করে গেছে। আজের ঘুমটাও এখনো শেষ হয়নি, অথচ এই বিয়ে বাড়িতে এখন নাস্তা না করলে পরে আর কিছুই পাবে না। আদিবা প্লেট নিয়ে এসে সাফিয়া আর শায়লাকে খাইয়ে দিলেন রুটির সাথে সবজি দিয়ে। বাইরে রান্নার লোকজন বড় পাতিলে রান্না তুলে দিয়েছে, সে কখন হবে আর কখন খাবে। একটা প্লেট এনে শায়লার হাতে দিয়ে চ্যামিলি বললেন,
তুই যা শায়লা, জামাইকে খাইয়ে দিয়ে আমরা দেখছি এই দিকটা। শায়লা মায়ের হাত থেকে প্লেট নিয়ে উপরে যাচ্ছে। সারা বাড়িতে মানুষে ভর্তি, এগুলোও যেন দায় হয়ে যাচ্ছে। টি টেবিলে প্লেট রেখে আদ্রকে তুলে দিল শায়লা। একটানা দাঁড়িয়ে রুটি গরম করতে করতে মাজা লেগে গেছে ওর। আদিবা একটু করে আবার অন্য কাজে হাত লাগিয়েছেন। আদ্র এসে খাবার প্লেট দেখে বলল, খাইয়ে দাও বউ। আমার অনেক কাজ, আপনি নিজেই নিয়ে খান না, আমি আসছি। হুম, কি হুম? তুমি না খাইয়ে দিলে এই সবজি দিয়ে আমি খেতে পারবো না। হ্যাঁ, এত মানুষের মাঝে কি আর আলাদা রান্না করার সুযোগ আছে? এমনিতেও বাইরে সকালের জন্য গোস্ত দিয়ে রান্না করা হচ্ছে, সে রান্না কখন হবে কে জানে। তুমি শুরু করো। দুপুরের আগেই সবাই গোসল দিয়ে তৈরি হয়ে নিচ্ছে। যেহেতু কনেপক্ষের বাসা বেশ দূরে, আবার বউ নিয়ে ফিরতেও হবে আজকেই, তাই আগে আগেই বের হবে ওরা। মেয়েরা সবাই সাজে ব্যস্ত। যদি শায়লা সাজতে ইচ্ছে করে না, তবুও সাফিয়া আর রহিমা মিলে সাজিয়ে দিয়েছে। ওদের মতে সব থেকে সুন্দরী মেয়ে হলো শায়লা। শায়লা যদি না সাজে, তাহলে বাকিগুলো কোন খ্যারের উপর তারা বাতি সাজিয়ে যাবে বউ আনতে। অবশ্য শায়লা আয়নাতে দেখেছে রাইমা বেশ ভালো সাজাতে পারে। সাফিয়াকেও সাজিয়ে দিয়েছে মেয়েটা। আদ্র রুমে এসে পাঞ্জাবি চেঞ্জ করবে, কিন্তু শায়লাকে দেখে কি করবে আর না করবে সব গুলিয়ে ফেলেছে। বউটা তার এত রূপবান কেন, দেখলেই প্রেম প্রেম পায়, ভালোবাসতে ইচ্ছে করে। তার উপর আজ আবার গাঢ় বেগুনি শাড়ি পরেছে, সেজেওছে। বউ, তুমি এত সেজেছো কেন? শায়লা পিছন ফিরে আয়নার দিক হতে, কেন ভালো লাগছে না আমাকে? লাগছে বউ, লাগছে। আজ আমার আবারও বিয়ে করতে হবে দেখছি। একা না করে দ্রুত চেঞ্জ করে নিন, বাইরে সবাই অপেক্ষা করছে আপনার। কখন বের হলাম খেয়াল আছে? কই গিয়েছিলেন আপনি? ওই যে আরিফটার জন্যই তো। হয়েছে, এখন আসুন। গাড়ি নিয়ে সবাই বউ নিয়ে নয়নার বাসায় এসেছে। সুন্দর লাগছে নয়নাকে বউ সাজে। সবাই নতুন বউকে নিয়ে ব্যস্ত। অতঃপর বিয়ের কাজ শেষ করে বউ নিয়ে বাসায় ফিরেছে। বাসায় ফিরে এখানেও আবার নিয়ম মেনে বউকে রুমে আনা হলো। নয়নার সাথে গল্প গুজব করে সবাই যার যার মতো ঘুমাতে চলে গেল। শায়লা রুমে আসে, আগে ফ্রেশ হয়ে নেয়। এই সাজে আর নয়, সিম্পলে ভালো লাগে তার। চেঞ্জ করে বিছানায় আসতেই আদ্র রুমে ঢুকে শব্দ করে দরজা লাগিয়ে দেয়। কি হয়েছে? আর কি হবে? ভেবেছে আমি রুমে নেই, আসবো না। পুরো মেয়ে জাতি আসছিল তোমার সাথে থাকার জন্য। হ্যাঁ, আসতে দিন ওদের। আজ অনেক মানুষ, জানেন না? আপনি আজকে অন্য রুমে বাবুদের সাথে ঘুমান গিয়ে। কি? আমি ওই হাজার হাজার মানুষের সাথে চিপকে লাগিয়ে ঘুমাবো? হ্যাঁ। দরজার ওপাশে থেকে রাইমা, সাফিয়া, আদ্রের দাদুর ভাইয়ের নাতনিগুলাও দরজা খুলতে বলছে। শায়লা শুধু নির্বিকার দাঁড়িয়ে দেখছে আদ্রকে। সে একভাবে দরজার দিকে তাকিয়ে রয়েছে, যেন ওরা দরজা ভেঙে ফেললে উনি মুখ খুলবেন। আমি খুলবো না। দেখুন ভাইয়া, আজকে এরকম করছেন কেন? আমাদের ভিতরে যেতে দিন, না হলে আমাদের ছাদে বসে গল্প করতে হবে সারা রাত। ঘুমাবো কোথায়? মায়ের রুমে যাও। ওখানে সবাই বয়স্ক, আজ আমরা আপুর সাথে ঘুমাবো। আদ্র ধমক দিয়ে বললে, এবার একবার বলছি না, আমি দরজা খুলবো না। আমার বউকে আমি রেখে ঘুমাতে পারবো না। পরপর দরজার ওই পাশে হাসির শব্দ। শায়লা নিজেই এবার এগিয়ে গিয়ে দরজা খুলে দেখে কেউ নেই। যা চলে গেছে, ভালো হয়েছে। চলে এসো। আসবো না, আমিও ওদের সাথে যাচ্ছি। রাগ দেখিয়ে শায়লাও পিছু পিছু বের হলো। যেও না, তুমিও যে না বউ, তুমি ছাড়া ঘুম আসবে না। ফিরে এসো। আমি ছাড়া ঘুম আসবে না? না, ফিরে এসো এবার। আবার তুমি যখন চাইবে তখন আমি ফিরে আসব। শায়লা মুচকে হেসে রুমে ফিরে আসে। ওকে ফিরে আসতে দেখে আদ্র মাথা চুলকে দরজা বন্ধ করে দেয়। লাইট অফ করে বিছানায় শায়লার কাছে আসে। শায়লাকে পেছন থেকে আগলে ধরে। শায়লা এপাশ ঘুরে আদ্রের বুকে মাথা রেখে সে ওভাবেই ঘুমিয়ে যায়। আদ্র শায়লাকে দেখতে দেখতেই ঘুমের দেশে চলে যায়। সমাপ্ত।